আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? আশা করি অনেক ভালো আছো। ওয়েলকাম নতুন আমাদের একটা লেকচারে। সেটা হইতেছে আমাদের অধ্যায় রাসায়নিক পরিবর্তন এবং লেকচার নাম্বার হইতেছে 1। ওকে, এটা হইতেছে তোমাদের কেমিস্ট্রি ফার্স্ট পেপারের চতুর্থ অধ্যায়। আমরা অলরেডি দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় পড়ে ফেলেছি, এখন আমরা চতুর্থ অধ্যায় পড়বো, কেমন? এবং প্রথম অধ্যায় এবং পঞ্চম অধ্যায় সামনের দিনে আলোচনা করা হবে ইনশাল্লাহ। ওকে, তো চলো আমরা শুরু করি। আশা করি তোমরা অনেক সুন্দরভাবে গুছিয়ে প্রিপারেশন নিচ্ছ এবং এই ক্লাসগুলো তোমাদের জন্য অনেক ইফেক্টিভ হবে বা হচ্ছে ইনশাল্লাহ। ওকে, তো চলো আমরা শুরু করি। যদি কথা বলতেই হয় তাহলে আজকে আমরা কী কী শিখবো এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি। প্রথমে রাসায়নিক বিক্রিয়া ও গ্রিন কেমিস্ট্রি। তোমার রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে আজকের ক্লাসে আলোচনা হবে। কিভাবে কীভাবে কয়েকটা ধরনের যৌগ মিলিয়ে নতুন ধরনের যৌগ তৈরি করে সে সম্পর্কে আজকের ক্লাসে আমরা বিস্তারিত জানবো। তারপরে জানবো গ্রিন কেমিস্ট্রি। গ্রিন কেমিস্ট্রি কী, এগুলো কী কাজে ব্যবহৃত হয়, কোন বিজ্ঞানী এগুলো প্রদান করেছে, এগুলো বিক্রিয়ার গতি বা হার ও হার ধ্রুবকের বৈশিষ্ট্য। বিক্রিয়ার গতি কোন জিনিসটা, ধরো সাম্য ধ্রুবক, তারপরে হচ্ছে বিক্রিয়ার হার, এগুলো সম্পর্কে আজকের ক্লাসে আমরা জানবো। তারপরে প্রভাবক, একটা বিক্রিয়ায় প্রভাবক কিভাবে বিক্রিয়াটাকে প্রভাবিত করে সে সম্পর্কে আমরা আইডিয়া নিব। ওকে, আর কি পড়বো, রাসায়নিক সাম্যাবস্থা, অর্থাৎ যখন একটা বিক্রিয়া মানে কি, সেখানে বিক্রিয়ক থাকবে এবং বিক্রিয়ক কি করবে, উৎপাদ তৈরি করবে। মনে করো এটা হইতেছে বিক্রিয়ক, আমার ডান যেটা হইতেছে বাম হাত সেটা হইতেছে বিক্রিয়ক। এখন এই বিক্রিয়ক থেকে কি তৈরি করবে, আমার ডান হাত বা উৎপাদ এখানে তৈরি করবে। এখন কথা হইতেছে এটার একটা ধরো কয়েকটা আছে, একটা আছে একমুখী বিক্রিয়া যে শুধুমাত্র বিক্রিয়ক থেকে উৎপাদে রূপান্তরিত হবে, আবার আরেকটি আছে উভমুখী বিক্রিয়া, অর্থাৎ বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হবে, আবার কিছু কিছু ক্ষেত্রে উৎপাদ থেকে বিক্রিয়কে পরিণত হবে। যদি এমন হয় বিক্রিয়াটা যে বিক্রিয়ক থেকে উৎপাদ, উৎপাদ থেকে বিক্রিয়কে পরিণত হইতেছে, সেখানে তাকে বলে যে উভমুখী বিক্রিয়া, অর্থাৎ উভয় দিকে হইতেছে, সামনেও যাচ্ছে বিক্রিয়া, পিছনেও যাচ্ছে। আচ্ছা, যখন সাম্যাবস্থায় থাকবে তখন কি হবে এবং সাম্যাবস্থায় কিসের কিসের প্রভাব আছে সেগুলো সম্পর্কে আলোচনা করা হবে। লাসাতেলিয়ার নীতি, এটা সম্পর্কে আলোচনা করা হবে। ভরক্রিয়ার সূত্র এবং বিক্রিয়ার সাম্যধ্রুবক কেসি কেপি এগুলো নিয়ে আলোচনা করা হবে। তাহলে আসো প্রথমে আমরা যে জিনিসটা নিয়ে শুরু করব, রাসায়নিক পরিবর্তন এই অধ্যায়ে যে মেন একটা জিনিস নিয়ে আমরা শুরু করব সেটা হইতেছে সবুজ রসায়ন বা গ্রিন কেমিস্ট্রি। এখন গ্রিন কেমিস্ট্রি কাকে বলে তোমরা কি জানো যে গ্রিন কেমিস্ট্রি আসলে কাকে বলে? গ্রিন কেমিস্ট্রি হচ্ছে যে রসায়নের মাধ্যমে রাসায়নিক পদার্থের উৎপাদন প্রক্রিয়া এমনভাবে নকশা করা হয় যাতে ক্ষতিকর রাসায়নিক পদার্থের উৎপাদন হ্রাস বা বন্ধ করা যায়। অর্থাৎ আমরা এই গ্রিন কেমিস্ট্রিতে একটা জিনিস লক্ষ্য রাখবো যে বিক্রিয়া করব ঠিকই, রাসায়নিক বিক্রিয়া করব, কিন্তু সেখানে যেন ক্ষতিকর যে উপাদান বা উপজাত হিসেবে যে পদার্থগুলো মানে উৎপাদন হবে বা সৃষ্টি হবে সেগুলো যেন ক্ষতিকর না হয়, বা এই ক্ষতিকর হইলে ওই ক্ষতির প্রভাবটা কিভাবে কমানো যায়, এই ক্ষতিকর পদার্থগুলো কিভাবে কমিয়ে আনা যায় এ সম্পর্কে যেখানে আলোচনা করা হয় বা যেখানে আমরা এই নকশাটা করি সেটা হইতেছে আমাদের গ্রিন কেমিস্ট্রি। কেমন? গ্রিন কেমিস্ট্রি। তাহলে বুঝতে পারতেছো, অর্থাৎ সহজ বাংলা ভাষায় বললে ক্ষতিকর রাসায়নিক পদার্থের উৎপাদন হ্রাস করা, ক্ষতিকর রাসায়নিক পদার্থের উৎপাদন হ্রাস করা। কারণ ক্ষতিকর রাসায়নিক পদার্থ যদি উৎপাদন হয় তা আমাদের পরিবেশের জন্য ক্ষতিকর, পরিবেশের জন্য ক্ষতিকর মানে আমাদের নিজেদের জন্যই ক্ষতিকর। ওকে, আচ্ছা এটা বুঝতেছো। তারপরে দেখো এই যে সবুজ রসায়ন বা গ্রিন কেমিস্ট্রি এটা কে প্রদান করে? এটা 1991 সালে পাউলিটি অ্যানাস্তাস এবং আরেকটি বিজ্ঞানী এটাতে সহযোগিতা করে, সেটা হচ্ছে জন সি ওয়ার্নার। ঠিক আছে, জন সি ওয়ার্নার এটাতে সাহায্য করে এবং সবুজ রসায়নের 12টি নীতিমালা প্রণয়ন করেন। তারা সবুজ রসায়নের 12টি নীতিমালা প্রণয়ন করেন। আসো দেখি নীতিমালাগুলো কি কি। নীতিমালাগুলো একটু পরে আলোচনা হবে এই স্লাইডের পরে, তার আগে একটা জিনিস বলে রাখি যে অ্যাটম ইকোনমি কি। তোমরা কি জানো অ্যাটম ইকোনমি কি? অ্যাটম ইকোনমি হইতেছে যে বিক্রিয়ায় কাঙ্ক্ষিত উৎপাদের মোট আণবিক ভর এবং বিক্রিয়াতে ব্যবহৃত সকল বিক্রিয়কের সংকেতের আণবিক ভরের সমষ্টির অনুপাতকে অ্যাটম ইকোনমি বলে। অর্থাৎ কাঙ্ক্ষিত উৎপাদের ভর ডিভাইডেড বাই বিক্রিয়কের ভর, মোট যে বিক্রিয়ক আছে সেগুলোর ভরের অনুপাতকে আমরা কি বলবো, অ্যাটম ইকোনমি। আসো দেখি জিনিসটা কি। ধরো আমার বিক্রিয়ক আছে, এখানে ধরো এখানে আছে বিক্রিয়ক, মনে করো যে কোনো একটা বিক্রিয়ক। এখন এখান থেকে আমার মনে করো এটা হইতেছে কি, কাঙ্ক্ষিত উৎপাদ, মানে আমি এখান থেকে এটা তৈরি করতে যাচ্ছি। এখন এটার যে অনুপাত, এই দুইটার অনুপাত করে, এবং শুধু যে এটাই উৎপন্ন হবে তা না, সাথে সাথে কিছু ধরো জিনিসপাতি তৈরি হবে যেগুলো আমার লাগবে না। এগুলো চিত্র আমাদের বোঝাইলাম, আমি কিন্তু কোনো কি দেয় নাই,
তোমার রাসায়নিক বিক্রিয়া দেয় না। সাপোজ একটা জিনিস বুঝাইলাম যে এই শেপ থেকে এই শেপ, অর্থাৎ এই উৎপাদ থেকে এই যে বিক্রিয়ক, মানে বিক্রিয়ক থেকে এই যে উৎপাদ তৈরি করব, সেখানে উপজাত হিসেবে কিছু পদার্থ তৈরি হবে। তো উপজাত হিসেবে যে পদার্থ তৈরি হবে ওটার হিসাব বাদ এখানে অ্যাটম ইকোনমিতে। তাহলে কোনটার? কাঙ্ক্ষিত উৎপাদ। কি? কাঙ্ক্ষিত উৎপাদ, অর্থাৎ যে জিনিসটা আমি তৈরি করতে চাচ্ছি, যে জিনিসটা তৈরি করতে চাচ্ছি সেটা আমাদের যাবে ভগ্নাংশের উপরের অংশে। আচ্ছা, এবং সকল বিক্রিয়কের সংকেতের ভরের সমষ্টি, অর্থাৎ যে জিনিসগুলো বিক্রিয়া করতেছে, যে জিনিসগুলো বিক্রিয়ক হিসেবে বিক্রিয়া করবে, সেই সকল বিক্রিয়কের ভরের সমষ্টি কি করব? সেটাকে দ্বারা আমরা ভাগ করব। যদি ভাগ করে যেটা পাবো সেটা হইতেছে আমাদের অ্যাটম ইকোনমি। আমরা কি পাবো? অ্যাটম ইকোনমি বা রাসায়নিক সাশ্রয়। ঠিক আছে, এটা হইতেছে আমাদের অ্যাটম ইকোনমি। তাহলে বিক্রিয়া 1 প্লাস বিক্রিয়ক 1 প্লাস বিক্রিয়ক 2, মানে এখানে কয়েকটা বিক্রিয়ক থাকতে পারে, কয়েকটা বিক্রিয়ক মিলে উৎপাদ তৈরি করতে পারে, কয়েকটা বিক্রিয়ক একসাথে মিলিত হয়ে বা একসাথে বিক্রিয়া করে কি তৈরি করতে পারে? উৎপাদ তৈরি করতে পারে। একটা বিক্রিয়ক দিয়ে কি বিক্রিয়া হবে? একটা পদার্থ দিয়ে কি সেটা বিক্রিয়া হয়? কয়েকটা পদার্থ একসাথে মিলেই না নতুন কিছু তৈরি করে, বা কয়েকটা অণু একসাথে মিলেই না নতুন একটা কি তৈরি করে? অণু তৈরি করে। কয়েকটা পরমাণু একসাথে মিলে পরমাণু তৈরি করে, কয়েকটা ধরো অণু একসাথে মিলে নতুন যৌগ গঠন করে, এই জিনিসগুলোই। তাহলে বিক্রিয়ক একাধিক, অর্থাৎ একাধিক বিক্রিয়া করে কি করবে? কাঙ্ক্ষিত উৎপাদ তৈরি করবে এবং বর্জ্য পদার্থ তৈরি করবে। এখন এই জিনিসটার পার্সেন্টেজ যদি আমাদের 100% হয়, এই জিনিসটার পার্সেন্টেজ যদি আমাদের 100% হয়, এটা দ্বারা কি বুঝাইলাম? যে আমরা যে পরিমাণ বিক্রিয়ক দিলাম, যে পরিমাণ বিক্রিয়ক দিয়ে বিক্রিয়া শুরু করলাম, এবং আমাদের কাঙ্ক্ষিত উৎপাদ যদি সেই পরিমাণই হয়। সাপোজ ধরো আমাদের বিক্রিয়ক, ধরো 100 গ্রাম বিক্রিয়ক দিয়ে, ধরো একটা বিক্রিয়ক 1 50 গ্রাম, বিক্রিয়ক 2 50 গ্রাম, ঠিক আছে, 100 গ্রাম হইলো। এখন আমরা যে কাঙ্ক্ষিত উৎপাদ তৈরি করব সেটা যদি আমার 100 গ্রাম তৈরি হয়, তাহলে অ্যাটম ইকোনমি হচ্ছে 100%। কারণ কি? দেখো, কাঙ্ক্ষিত উৎপাদ যদি 100 গ্রাম হয়, তোমার বিক্রিয়ক যদি 50 100 হয়, ইন্টু 100%, অর্থাৎ এটা যদি কেটে যায় তাহলে হইতেছে আমাদের 100%। কেমন? তাহলে এই জিনিসটা বোঝাচ্ছে সর্বোচ্চ অ্যাটম ইকোনমি। কি বোঝাচ্ছে ভাইয়া? সর্বোচ্চ আমাদের অ্যাটম ইকোনমি এই জিনিসটা বোঝাচ্ছে। অর্থাৎ অ্যাটম ইকোনমি যত ভালো হবে, সেখানে আমাদের বর্জ্য পদার্থের পরিমাণ বা উপজাতের পরিমাণ তত কমে আসবে, অর্থাৎ তত আমরা লাভবান হব বিক্রিয়াটা দ্বারা, তত আমরা লাভবান হব। যেই ধরো কোম্পানি বা প্রতিষ্ঠান বা হইতেছে যে কারখানা এই বিক্রিয়া সম্পাদন করবে, সে কারখানা তত লাভবান হবে। ঠিক আছে, এটাই হইতেছে মানে অ্যাটম ইকোনমি দ্বারা আমরা এটাই বুঝতে পারি। ওকে, তাহলে এখানে কি মনে রাখবো? কাঙ্ক্ষিত উৎপাদের ভর ডিভাইডেড বাই সকল বিক্রিয়কের সংকেতের ভরের সমষ্টি ইন্টু 100। তাহলে আমরা যেটা পাবো সেটা হইতেছে আমাদের অ্যাটম ইকোনমি। কেমন? ওকে, আসো শুরু করি সবুজ রসায়নের নীতিমালা। প্রথমে হচ্ছে বর্জ্য পদার্থ প্রতিরোধ বা বর্জ্য পদার্থ কমায় আনা। এখন আমরা যখন সবুজ রসায়নের নীতিমালার প্রথম এটা হওয়ার কারণ হইতেছে, কোনো যখন রাসায়নিক বিক্রিয়া আমরা করব বা ব্যবসায়িক উদ্দেশ্যে হোক, তখন আমরা এটা খেয়াল রাখবো যেন সেখানে বর্জ্য পদার্থের পরিমাণ সবচেয়ে কম থাকে। এখানে দুইটা লাভ। এক, পরিবেশের ক্ষতি থেকে আমরা বাঁচতেছি, পরিবেশ ক্ষতি হইতেছে না, পরিবেশের ক্ষতি হইতেছে না, বর্জ্য পদার্থ কম, তার মানে পরিবেশের ক্ষতি কম হইতেছে বা হইতেছে না, তাই না? আর একটা জিনিস, যে যখন বর্জ্য পদার্থ কম হবে তখন যে আমাদের উৎপাদ হবে সেটা বেশি হবে অটোমেটিক। কারণ বিক্রিয়ক থেকে লাস্ট যে প্রোডাক্ট সেটা উৎপাদ এবং কি বর্জ্য পদার্থ, এই দুইটা সমন্বয়। তো যখন বর্জ্য পদার্থ আমরা কমে যাবে তখন অটোমেটিক উৎপাদ আমরা বেশি পাবো, অর্থাৎ আমাদের যে মেইন যে টার্গেট সেখানে আমরা দ্রুত পৌঁছাইতে পারবো, বা মেইন যে টার্গেট সেই প্রোডাক্ট আমরা বেশি পাবো। কথা বুঝতে পারতেছো? তোমরা কি আমার কথা বুঝতে পারতেছো? ধরো এটা হইতেছে বিক্রিয়ক, এটা কি বিক্রিয়ক। এখন বিক্রিয়ক মনে করো এটা 1 প্লাস ধরো আরেকটা বিক্রিয়ক দিলাম, এটা হইতেছে বিক্রিয়ক 2। ঠিক আছে, এখান থেকে তৈরি হবে তোমার উৎপাদ এবং তোমার কি তৈরি হবে? বর্জ্য পদার্থ। ঠিক আছে, বর্জ্য পদার্থ। এখন এই বর্জ্য পদার্থ এর যে মোট ভর, এই দুইটার ভর নিশ্চয়ই সেম হবে, তাই না? রাসায়নিক বিক্রিয়াটা তাই হবে। বিক্রিয়ক 1 বিক্রিয়ক 2 দুইটা যোগ করে আমাদের কি হবে? ওটা উৎপাদ। যে আমরা মেইন যে ফাংশন, আমাদের মেইন টার্গেট কিন্তু উৎপাদ, আমাদের মেইন যে টার্গেট সেটা হইতেছে উৎপাদ। ওকে, মেইন যে টার্গেট সেটা হইতেছে উৎপাদ, এবং বাকি যেটা আছে বর্জ্য পদার্থ। এখন বর্জ্য পদার্থের পরিমাণ যত কম হবে উৎপাদের পরিমাণ তত বড় বেশি হবে, তাই না? এটাই হইতেছে আমাদের 1 নাম্বার কি নীতিমালা, বর্জ্য পদার্থ প্রতিরোধ বা কম সৃষ্টি করা। বর্জ্য এবং দূষণ সৃষ্টির পরে বিশোধন না করে সৃষ্টির পূর্বেই নিয়ন্ত্রণ করা শ্রেয়।
মানে বর্জ্য পদার্থ যেন কম উৎপাদন হয় এবং যদি উৎপাদন হয় সেটাও যেন আমরা কি করতে পারি, শোধন করতে পারি। ওকে, সর্বোচ্চ অ্যাটম ইকোনমি এটা হইতেছে নিশ্চিত করা। কারণ কি, সর্বোচ্চ যখন অ্যাটম ইকোনমি নিশ্চিত করার দিকে যাব তখনই আমার বর্জ্য পদার্থ কমে আসবে। বর্জ্য পদার্থ কমলেই তো তোমার উৎপাদের পরিমাণ বাড়বে। আর যদি কেবল উৎপাদের পরিমাণ বাড়ে তবেই না অ্যাটম ইকোনমি বাড়বে। উৎপাদের পরিমাণ যত বাড়বে আমার অ্যাটম ইকোনমি তত বাড়বে। ঠিক আছে, তাহলে আমাদের নীতিমালার দ্বিতীয় যে জিনিসটা হইতেছে সর্বোচ্চ অ্যাটম ইকোনমি। কি সর্বোচ্চ অ্যাটম ইকোনমি। তারপরে ন্যূনতম ঝুঁকি পদ্ধতি ব্যবহার। এমন কোনো পদ্ধতি ব্যবহার করব না যেটা বেশি ঝুঁকিপূর্ণ। ঠিক আছে, আমরা রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে দেখব কোন পদ্ধতিটা কম ঝুঁকিপূর্ণ। যেই পদ্ধতিটা কম ঝুঁকিপূর্ণ সেটাই হবে আমাদের নীতিমালা সবুজ রসায়নের। কারণ শরীরের বা পরিবেশের ক্ষতি হয় এমন জিনিস আমরা করব না। নিরাপদ রাসায়নিক পদার্থ উদ্ভাবন, এমন পদার্থগুলো আমরা উদ্ভাবনে মানে সচেষ্ট থাকবো, এমন পদার্থ উদ্ভাবন করতে আমরা সচেষ্ট থাকবো বা করব যেগুলো নিরাপদ, যেগুলো শরীরের ক্ষতি করে না, পরিবেশের ক্ষতি করে না, আমার অ্যাটম ইকোনমি সর্বোচ্চ দেয়, অর্থাৎ উৎপাদের পরিমাণ বাড়ায় দেয়। ঠিক আছে, উৎপাদ বা যে মেইন টার্গেট সেটার পরিমাণ যখন বেশি হবে এই জিনিসটার প্রতি আমরা সচেষ্ট থাকবো। এটা হয়েছে নিরাপদ রাসায়নিক পদার্থের উদ্ভাবন। নিরাপদ দ্রাবকের ব্যবহার, যেই দ্রাবক, দ্রবণ এগুলো শিখছো। দ্রাবক প্লাস দ্রব্য কি তৈরি হয়, দ্রবণ। তো এই জিনিসগুলো দ্রাবকের পরিমাণ আমরা কি করব, নিরাপদ দ্রাবকের পরিমাণ আমরা নিরাপদ ব্যবহার করব এবং বিষাক্ত রাসায়নিক পদার্থ যেগুলো সেগুলো প্রতিস্থাপন করতে হবে কি দ্বারা, যেগুলো কম বিষাক্ত বা বিষাক্ত না সেগুলো দ্বারা প্রতিস্থাপন করতে হবে। শক্তি দক্ষতা পরিকল্পনা, নবায়নযোগ্য কাঁচামালের ব্যবহার। তারপরে ধরো যেগুলো করবো নবায়নযোগ্য কাঁচামালের ব্যবহার, মানে এই জিনিসটাতে আমরা সচেষ্ট থাকবো যেন এটা আমরা নবায়নযোগ্য কাঁচামাল দ্বারা করতে পারি। তাহলে কি এই জিনিসটা আমরা বারবার ইউজ করতে পারবো। নবায়নযোগ্য কি, উদাহরণ দাও তো। নবায়নযোগ্য শক্তির উৎস কি, ধরো জলবিদ্যুৎ, সৌরশক্তি। সৌরশক্তি মানে সূর্য থেকে যে আলোটা আমাদের পৃথিবীতে আসতেছে এটাকে কাজে লাগে আমি যে শক্তি তৈরি করতেছি। আবার ধরো জলবিদ্যুৎ, জল চলে যাচ্ছে বা পানি চলে যাচ্ছে তাকে ঘুরিয়ে বা তার শক্তিকে কাজে লাগিয়ে আমরা যেটা তৈরি করতেছি এই বা শক্তি রূপান্তর করতেছি, এই জিনিসগুলো অর্থাৎ নবায়নযোগ্য যে কাঁচামালগুলো আছে সেগুলোর ব্যবহারে আমরা কি হব, সচেষ্ট হব। তোমরা কি ঠিকমতো দেখতে পাচ্ছ? ওকে, ন্যূনতম উপজাত সৃষ্টি, অর্থাৎ আমাদের যে বর্জ্য পদার্থগুলো আছে সেগুলো কিভাবে ন্যূনতম পর্যায়ে নামিয়ে নিয়ে আসা যায়। আমাদের যে বর্জ্য পদার্থগুলো তৈরি হবে বা উপজাত পদার্থ তৈরি হবে সেগুলো কিভাবে ন্যূনতম পর্যায়ে নামিয়ে নিয়ে আসা যায় সে বিষয়ে আমরা সচেষ্ট থাকব। ওকে, প্রভাবকের ব্যবহার, আমরা প্রভাবক ব্যবহার করব। আমরা কি করব, প্রভাবক ব্যবহার করব। কারণ কি জানো? আচ্ছা, প্রভাবক কি? প্রভাবক হইতেছে যে একটা বিক্রিয়া যখন হবে এই বিক্রিয়াটাকে প্রভাবিত করবে এবং সক্রিয়ণ শক্তির মান কমায় আনবে। সক্রিয়ণ শক্তির মান কি, কমায় আনলে কি হবে, যখন তোমার সক্রিয়ণ শক্তির মান কমায় নিয়ে আসবে তখন বিক্রিয়কগুলো খুব সহজেই বিক্রিয়া করতে পারবে। কারণ সক্রিয়ণ শক্তি একটা শক্তি যে পর্যায়ে পার করে তোমাকে কি করতে হয়, রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করতে হয়। একটু পর ওই টপিকটা আছে, আমরা ডিটেলস পড়বো। তাহলে প্রভাবক, বিভিন্ন প্রভাবক আছে, ধনাত্মক প্রভাবক, ঋণাত্মক প্রভাবক, আবিষ্ট প্রভাবক। তো আমরা সবসময় প্রভাবক ব্যবহার করবো এই উদ্দেশ্যে যেন আমাদের অ্যাটম ইকোনমি সর্বোচ্চ হয়, আমরা সর্বোচ্চ পরিমাণে প্রোডাক্ট লাভ করতে পারি। ওকে, সহজে ভাঙনযোগ্য উৎপাদ এবং এই উৎপাদটা যেন সহজে ভাঙনযোগ্য হয় সেদিকে আমরা লক্ষ্য রাখবো। যথাসময়ে দূষণ নিয়ন্ত্রণ, ধরো একটা বিক্রিয়া করলাম, বিক্রিয়া করে দূষিত পদার্থ তৈরি হয়েছে, এখন ওই দূষণ যে নিয়ন্ত্রণ করতে হবে সেটাতে আমাদের খুবই সচেতন থাকতে হবে এবং সেটা অবশ্যই সঠিক সময় বা যথাসময়ে করতে হবে। কারণ এটা যদি আমরা না করি সেটা আরও বেশি দূষিত করে ফেলতে পারে আশেপাশের পরিবেশকে। ওকে, আচ্ছা, তারপরে দুর্ঘটনা রোধকরণ। রাসায়নিক ক্রিয়ায় ব্যবহৃত কাঁচামাল ও রাসায়নিক পদার্থসমূহ অবশ্যই সহজাত, নিরাপদ হতে হবে। মানে যেই জিনিসগুলো আমরা কি করব, ব্যবহার করব রাসায়নিক বিক্রিয়ায় সেগুলো হইতে হবে কম ঝুঁকিপূর্ণ এবং আমরা সর্বোচ্চ লক্ষ্য রাখবো কিভাবে এটি কি করা যায়, দুর্ঘটনা প্রতিরোধ করে এগুলোকে ব্যবহার করা যায়। ওকে, এগুলোই ছিল তোমাদের রসায়নের নীতিমালা, সবুজ রসায়নের নীতিমালা। তাহলে যদি প্রশ্ন আসে গ্রিন কেমিস্ট্রি বা সবুজ রসায়নের নীতিমালা কয়টি, গ্রিন কেমিস্ট্রি বা সবুজ রসায়নের নীতিমালা কি কতটি, তাহলে লিখবা 12টি। মনে থাকবে, গ্রিন কেমিস্ট্রি এটা নীতিমালা কয়টি, 12টি। তাহলে এই জিনিসটা তোমাকে মনে রাখতে হবে। তো এই যে সংজ্ঞাগুলো আছে এই সংজ্ঞাগুলো কি লাগবে না, তাহলে কি লাগবে, তোমার যে হেডলাইনগুলো আছে এগুলো গুরুত্বপূর্ণ, তোমাকে বুঝতে হবে কোন হেডলাইনগুলোতে কি বলা হইতেছে। এই জিনিসগুলো সম্পর্কে তোমার আইডিয়া রাখতে হবে, টানা মুখস্থ করার কোনো দরকার নাই।
বুঝতেছো জিনিসগুলো? তাহলে টানা মুখস্থ করবা না, কিন্তু এগুলো সম্পর্কে আইডিয়া রাখবা এবং 12টা যে পয়েন্ট আছে এই 12টা পয়েন্ট মুখস্থ রাখবা। মুখস্থ রাখবা মানে মনে রাখবা যে এই এই পয়েন্টগুলো গ্রিন কেমিস্ট্রির মধ্যে আছে। অনেক সময় কোশ্চেন কি হইতে পারে যে ধরো এই 12টার মধ্যে যে কোনো 3টা দিয়ে দিল আর একটা অপশন দিল, দেন তোমারে বলবে যে নিচের কোনটি গ্রিন কেমিস্ট্রির নীতি নয়, তখন তোমাকে যেটা নীতি নয় সেটা বাদ দিতে হবে। এই কেমিস্ট্রিগুলো মেডিকেলে কোশ্চেনগুলো মেডিকেলে আসে এবং নার্সিং আসার সম্ভাবনাও আছে। আচ্ছা, এখন আমরা ইফেক্টর সম্পর্কে পড়ব। ইফেক্টর হইতেছে মোট বর্জ্যের পরিমাণ। মোট বর্জ্যের পরিমাণ, নিচে হচ্ছে উৎপাদের পরিমাণ। একটা জিনিস খেয়াল করো, ইফেক্টর আর একটু আগে যেটা পড়লাম, একটু আগে কি পড়ছি, অ্যাটম ইকোনমি, একটু আগে পড়ছি অ্যাটম ইকোনমি। এই দুইটার মধ্যে পার্থক্য কি? দুইটার মধ্যে পার্থক্য ছিল তখন নিচে ছিল আমার উৎপাদের মোট ভর, না আমার তখন ছিল বিক্রিয়কের মোট ভর। দেখো এখানে দেখো কি ছিল তোমার, যখন আমি এটা পড়াইলাম তখন এখানে ছিল তোমার দেখো বিক্রিয়কের মোট ভর, এটা ছিল নিচে, বিক্রিয়কের মোট ভর এটা ছিল নিচে, কিন্তু উৎপাদের মোট ভর এটা কি ছিল উপরে। এখন দেখো, এখন যেটা এখানে হয়েছে সেটা একটু দেখো যে উৎপাদের মোট ভর এটা চলে গেছে উপরে, উৎপাদের মোট ভর এটা হইতেছে উপরে। ওকে, এটার ক্ষেত্রে অ্যাটম ইকোনমির ক্ষেত্রে উৎপাদের মোট ভর আর নিচে আসছে বিক্রিয়কের মোট ভর। ঠিক আছে, তাহলে দেখো এই যে অ্যাটম ইকোনমি এবং আমাদের ইফেক্টর এটার মধ্যে পার্থক্য কি? অ্যাটম ইকোনমি হইতেছে উৎপাদের মোট ভর ডিভাইড বাই বিক্রিয়কের মোট ভর। এটা যারা আমরা বুঝতে পারতেছি কি পরিমাণ উৎপাদ আমরা পাইতেছি বা এই বিক্রিয়াটা যে আমরা সংগঠিত করব এটা কতটা লাভজনক, এই বিক্রিয়াটা যে আমরা সংগঠিত করতেছি এটা তো কতটা লাভজনক। আর ইফেক্টর দ্বারা বোঝাচ্ছে প্রক্রিয়ায় মোট বর্জ্যের পরিমাণ, অর্থাৎ বর্জ্য কতটুকু হইতেছে। ইফেক্টরের মান যত কম হবে শিল্প ইউনিটে তত মানসম্মত এবং গ্রিন কেমিস্ট্রি সম্মত পদ্ধতি হবে। কারণ ইফেক্টরের মান যত কম হবে তো কখন কম হবে? যখন বর্জ্যের পরিমাণ কমবে, যখন বর্জ্যের পরিমাণ কমে আসবে তখনই না কম হবে, তাই না? তো এই জিনিসটা ইফেক্টরকে রেফার করে এবং এই জিনিসটা কি করে, অ্যাটম ইকোনমিকে রেফার করে। আশা করি এটা বুঝতে পারছো। ওকে, এখন সক্রিয়ণ শক্তি। তোমার সক্রিয়ণ শক্তি কি? সক্রিয়ণ শক্তি হচ্ছে বিক্রিয়া, ধরো বিক্রিয়ক তো বিক্রিয়া করবে, বিক্রিয়ক বিক্রিয়া করে উৎপাদ তৈরি করবে, কিন্তু বিক্রিয়া কি এমনি এমনি সংগঠিত হবে না। বিক্রিয়কের মধ্যে একটা নির্দিষ্ট শক্তি প্রয়োজন, যখন তার নির্দিষ্ট শক্তি অর্জন করবে তখনই কেবল বিক্রিয়কগুলো বিক্রিয়ায় অংশগ্রহণ করবে, তার আগে এটি করবে না। তো এটাই হয়েছে তোমার সক্রিয়ণ শক্তির মূল কনসেপ্ট। কোনো বিক্রিয়ায় বিক্রিয়ক সমূহের বিক্রিয়ায় অংশগ্রহণের উপযোগী হওয়ার জন্য বিক্রিয়ক সমূহের নিজস্ব অভ্যন্তরীণ শক্তির চেয়ে যে বেশি শক্তির পরিমাণ হয়, যে বেশি শক্তির পরিমাণ প্রয়োজন হয় সেটা পরিবেশ থেকে শোষণ করতে হয়, তাকে বিক্রিয়া সক্রিয়ণ শক্তি বলে। অর্থাৎ নিজস্ব একটা শক্তি আছে তোমার প্রতিটা জিনিসের নিজস্ব একটা শক্তি আছে, কিন্তু ওই শক্তি দিয়ে কি করতে হবে, বিক্রিয়া হবে না, আর একটু শক্তি অর্জন করতে হবে বিক্রিয়া করার জন্য। বুঝতেছো জিনিসটা? সক্রিয়ণ শক্তি হচ্ছে একটা লিমিট, সক্রিয়ণ শক্তি হইতেছে একটা তোমার লিমিট। ধর এই লিমিটটা যদি ক্রস করে দেন বিক্রিয়া শুরু হবে। বিক্রিয়ক পদার্থগুলো যেই লিমিটটা ক্রস করলে তোমার বিক্রিয়া শুরু হবে সেটা হইতেছে আমাদের সক্রিয়ণ শক্তির পরিমাণ। ওকে, তাহলে নিজস্ব যে শক্তি আছে সেটার চেয়ে তোমার এক্সট্রা কিছু শক্তি লাগবে, বা সেটা কোথা থেকে পাবে, পরিবেশ থেকে বা নিজেদের মধ্যে মারামারি করে। বুঝতেছো? অর্থাৎ কলিশন, নিজেদের মধ্যে তোমার হইতেছে বিক্রিয়া শুরু করে দিবে, বা নিজেদের অণুগুলোর মধ্যে ধরো যখন সংঘর্ষ হবে তখন তার যে পরিমাণ শক্তির পরিমাণ ছিল সেটা বেড়ে যাবে, তখনই বিক্রিয়া সংঘটিত হবে। ধরো একটা সহজভাবে উদাহরণ দেই, মনে করো আমার মধ্যে একটা শক্তি আছে, আমার মধ্যে একটা ইনার পাওয়ার আছে। ওকে, এখন আমার মধ্যে যে পাওয়ার আছে তা ভালো কথা, কিন্তু যেই পরিমাণ পাওয়ার আছে সেটা দ্বারা আমি বিক্রিয়া সংগঠন করতে পারি না। তাহলে আমাকে কী করতে হবে, আমার পাওয়ারটা আরও বাড়াইতে হবে, আমার পাওয়ারটা আরও বাড়াইতে হবে। যদি আমি সেই পাওয়ার বাড়াইতে পারি বা পাওয়ার ডেভেলপ করতে পারি তাহলে আমি বিক্রিয়া করতে পারবো। পাওয়ার বাড়াবো কীভাবে, নিজেকে ধরো জিম করে আমি আরও কী করলাম, শক্তিশালী হইলাম, বা এক্সারসাইজ করে আমি নিজেকে আরও শক্তিশালী হিসেবে গড়ে তুললাম। তো এই জিনিসগুলো বিক্রিয়াগুলো এমন করে, বিক্রিয়ার মধ্যে একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি থাকে, তখন কি করে বিক্রিয়াগুলো
সাধারণত তখন বিক্রিয়া করে না, কিন্তু কখন বিক্রিয়া করে? এই বিক্রিয়া করার জন্য আলাদাভাবে কিছু শক্তি প্রয়োজন। এই শক্তিগুলো কিভাবে আসবে? যখন নিজেদের মধ্যে সংঘর্ষ হবে তখন এই আলাদা শক্তিটা কি করে? বিক্রিয়কগুলো অ্যাচিভ করে, দেন তারা বিক্রিয়া অংশগ্রহণ করে এবং উৎপাদ তৈরি করে। ক্লিয়ার? ওকে, তাহলে সক্রিয়ণ শক্তিটা আমরা বুঝতেছি। এখন সক্রিয়ণ শক্তি কি করে? তোমার যে প্রভাবকগুলো আছে এই প্রভাবকগুলো সক্রিয়ণ শক্তির পরিমাণ কমায় দেয়। যখন সক্রিয়ণ শক্তির পরিমাণ কমায় দিবে তখন কি হবে? তখন আমাদের যে মানটা থাকতেছে, কি মান? সক্রিয়ণ শক্তির যে মান, তখন যেটা কম লাগতেছে, অর্থাৎ কম শক্তিতে বিক্রিয়া সম্পন্ন হবে। এই জিনিসটা একটু পরে উদাহরণ দিয়ে আরও ক্লিয়ার করে দিব। আচ্ছা আসো এখনই উদাহরণ দেই। মনে করো এটা হইতেছে বিক্রিয়ক, এটা হইতেছে কি? বিক্রিয়ক। বিক্রিয়ক, এখান থেকে তৈরি হবে উৎপাদ, এখান থেকে তৈরি হবে উৎপাদ। এখন এই বিক্রিয়ক থেকে উৎপাদ তৈরি করার জন্য একটা নির্দিষ্ট শক্তি প্রয়োজন। বিক্রিয়ক থেকে তোমার উৎপাদ তৈরি করার জন্য একটা কি প্রয়োজন? নির্দিষ্ট শক্তির। নির্দিষ্ট যে শক্তির প্রয়োজন তোমার, এটি হচ্ছে সক্রিয়ণ শক্তি। এটি কি? সক্রিয়ণ শক্তি। ওকে, এটি হইতেছে আমাদের সক্রিয়ণ শক্তি। তো বিক্রিয়কের একটা নির্দিষ্ট শক্তি থাকে, কিন্তু এই ধরো বিক্রিয়া সম্পন্ন করার জন্য এই নির্দিষ্ট শক্তি প্রয়োজন। এটাকে যখন অ্যাচিভ করে বা এটাকে যখন ক্রস করে বা এই সক্রিয়ণ শক্তির পরিমাণ তোমার কি করে? শক্তি অর্জন করে, তবেই না বিক্রিয়া সংঘটিত হয় এবং উৎপাদে পরিণত হয়। এখন এই যে সক্রিয়ণ শক্তি, এটা অর্জন করবে কিভাবে? বিক্রিয়াগুলো নিজের মধ্যে কি করবে? সংঘর্ষ করবে। বিক্রিয়কগুলো নিজের মধ্যে সংঘর্ষ করে এই শক্তিটা অর্জন করবে। এখন কথা হইতেছে এই শক্তির পরিমাণ যদি আমরা কমে আনতে পারি, এই শক্তির পরিমাণ যদি আমরা কমায় আনতে পারি তাহলে কি করতে হবে? তাহলে কি হবে? আমাদের উপকারিতাটা কি? খুব সহজে বিক্রিয়াটা সংঘটিত হচ্ছে। এখন এই সক্রিয়ণ শক্তির পরিমাণ কিভাবে কমাইতে পারবো? ধরো যদি আমরা প্রভাবক ইউজ করি তাহলে অটোমেটিক এই সক্রিয়ণ শক্তির পরিমাণ কমে যাবে। আসো একটা উদাহরণ দেই। ধরো আমারে একটা কাজের জন্য বলা হলো তোমার এই কাজটা করলে 1000 টাকা দিব। ওকে, এই কাজটা করলে একটা অন্য অপরিচিত একটা মানুষ আমার একটা কাজ দিল, বললো এই কাজটা করে দিবা, তোমার আমি 1000 টাকা দিব। ওকে, এখন একটা পরিচিত মানুষ কি করলো? বলল যে আমান ভাই এই কাজটা আপনি একটু করে দেন, আপনার হইতেছে যে 800 টাকা দিব। কি করব? 800 টাকা দিব। এটা হইতেছে অপরিচিত। এটা কি ছিল? অপরিচিত। অপরিচিত। ওকে, এটা ছিল আমাদের অপরিচিত মানুষ এবং এটা হইতেছে আমাদের পরিচিত। এখন কথা হইতেছে যে যখন পরিচিত মানুষ আমাকে 800 টাকা দিল তখনও কিন্তু আমি কাজটা করে দিছি, কিন্তু অপরিচিত লোক যখন আমাকে 800 টাকা অফার করছিল তখন কিন্তু আমি কাজটা করি নাই। অপরিচিত যে ম্যান সে যখন 800 টাকা অফার করছিল তখন কিন্তু আমি কাজ করি নাই, কাজ করছি কত? 1000 টাকায়। কিন্তু পরিচিত মানুষ যখন আমাকে অফার করলো আমি 800 টাকায় কাজটা করে দিছি। তো এই জিনিসটাই হইতেছে প্রভাবক। আমাকে কি এখানে প্রভাবিত করছে? যে পরিচিত মানুষ সে যদি আমার 5 টাকা কম দেয়, 200 টাকা কম দেয়, আমার যায় আসে না, আমার যায় আসে না। কিন্তু অপরিচিত মানুষ, এখানে কোনো প্রভাবক নাই, তারা আমি চিনি না, অর্থাৎ এখানে কোনো প্রভাবক নাই, অর্থাৎ সক্রিয়ণ শক্তির মান বেশি। আমার যদি অ্যাক্টিভ করতে হয় বা আমার দিয়ে যদি কাজ করাইতে হয় তাহলে তার শক্তির পরিমাণ বা টাকার পরিমাণ বেশি লাগবে। বুঝতেছো? এটা হইতেছে সক্রিয়ণ শক্তি। সক্রিয়ণ শক্তি হইতেছে টাকার পরিমাণ বেশি লাগতেছে না, এটা কমায় আনবো কীভাবে? পরিচিত হইতে হবে বা কি করতে হবে? প্রভাবক ইউজ করতে পারে, প্রভাবক ইউজ করতে হবে। সক্রিয়ণ শক্তি শুধুমাত্র প্রভাবক ইউজ করার মাধ্যমেই কমানো যায়। ওকে, তারপরে আসো যে জিনিসটা ছিল, অর্থাৎ এটা বুঝতে পারছো? সক্রিয়ণ শক্তি এই নির্দিষ্ট পর্যায়ে যখন যাবে তখন কেবল বিক্রিয়া শুরু হবে। ওকে, এই যে রিঅ্যাকশন থিওরি এটার মধ্যে আছে কোলেশন থিওরি আর ট্রানজিশন স্টেট থিওরি। ওকে, এই দুইটা জিনিস। তো কোলেশন থিওরি কি? মারামারি হবে, এই দুইটার মধ্যে মারামারি হবে, অর্থাৎ বিক্রিয়াগুলো নিজেদের মধ্যে কি করবে? ডিসুম। ওকে, তারপরে নির্দিষ্ট একটা শক্তি গেইন করে বিক্রিয়া অংশগ্রহণ করবে। এটাও এই ধরনের একটা জিনিস। তাহলে শুধু এটা মনে রাখবা, রিঅ্যাকশন থিওরি 2 প্রকার। রিঅ্যাকশন থিওরি তোমার 2 প্রকার। আরহেনিয়াস সমীকরণ এটা নার্সিংয়ের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ না, কেউ যদি চাও তাহলে এটা পড়তে পারো। এবং এটা কোনটা দ্বারা কি বোঝায়? যেমন এটি গাণিতিক ধ্রুবক, এর মান 2, যার মান হইতেছে 2.718। তারপরে আর টি, এগুলো কোনটা দ্বারা কি বোঝায় এগুলো একটু দেখতে পারো। তবে নার্সিংয়ের জন্য
এনএসজি নার্সিংয়ের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ না। আচ্ছা, প্রভাবক যেসব পদার্থ বিক্রিয়ায় অংশগ্রহণ করে বিক্রিয়ার গতি হ্রাস বা বৃদ্ধি করে, বিক্রিয়ার গতি হ্রাস করতে পারে বা বৃদ্ধি করতে পারে। এখন এই জিনিসটা কেমন, একটু আগে উদাহরণ দিয়ে বললাম না যে একটা পরিচিত মানুষ আমারে বলল যে 800 টাকা তোমারে দিচ্ছি, তুমি কাজটা করে দাও। আমি বললাম হ্যাঁ ঠিক আছে, যে পরিচিত মানুষ বা বন্ধু মানুষ, পরিচিত বন্ধু মানুষ, হ্যাঁ। এখন এই কাজটা আমি এমনিতে কত টাকাতে করতেছিলাম, 1000 টাকায়, অপরিচিত। ওই মানুষটা কি ছিল, অপরিচিত মানুষ। এখন দেখো, যার সাথে আমার সম্পর্ক ভালো না, ওই মানুষটা যদি আমাকে দিয়ে ওই একই কাজ করাইতে চায়, তাহলে কি আমি 800 টাকায় করব? কখনো করব? কারণ কি, তার সাথে আমার সম্পর্ক ভালো না। অপরিচিত মানুষ যে টাকা দেয় সেটা দিলে আমি করে দিচ্ছিলাম, 1000 টাকা দিলে আমি করে দিচ্ছিলাম, কিন্তু যার সাথে সম্পর্ক ভালো না সে তো যদি 1000 টাকাও দেয়, তাহলে কি আমি করব না। তাহলে কত টাকা, সাপোজ 1200 বা 1500 টাকা দিল, তাহলে 1500 টাকা দিলে যে আমার শত্রু বা শত্রু না হইলেও যে বন্ধু না, তার আমি কাজটা করে দিলাম। এই জিনিসটা হচ্ছে প্রভাবক। আমাকে কি প্রভাবিত করলো, যার বন্ধুত্ব সুলভ যে আচরণ সেটা আমাকে প্রভাবিত করছে, যে যখন বন্ধু মানুষ আসতেছে বা চীনা পরিচিত মানুষ আসতেছে, আমি খুব কম টাকায় কাজটা করে দিচ্ছি। কিন্তু যখন হইতেছে যার সাথে আমার সম্পর্ক ভালো না, সে যখন এসে আমাকে সেই একই পরিমাণ টাকা দিচ্ছে, আমি করে দিচ্ছি না, আরও বেশি পরিমাণ তার কাছ থেকে টাকা নিচ্ছি। এই জিনিসটাই হইতেছে তোমার প্রভাবক, বুঝতেছো? তাহলে আমার পরিচিত মানুষ যখন আমাকে সেম টাকা দিচ্ছে এবং অপরিচিত মানুষ যখন সেম টাকা দিচ্ছে, আমি কিন্তু কাজটা করতেছি না, আমি অপরিচিত মানুষের কাছে বেশি টাকা নিচ্ছি, এবং শুধু বেশি না, এবং যখন শত্রু মানুষ আসতেছে তার কাছ থেকে আরও বেশি নিচ্ছি। অর্থাৎ তোমার এই যে অনুঘটক বা প্রভাবক, এগুলো যে শুধুমাত্র কি করবে, বিক্রিয়ার গতি বাড়াবে তা না, বিক্রিয়ার গতি কমায়ও দিতে পারে। ওকে, তারপরে আসো প্রভাবকের বৈশিষ্ট্য। প্রভাবকের বৈশিষ্ট্য কি হতে পারে, সক্রিয়ণ শক্তি হ্রাস করা, যেটা বললাম। সক্রিয়ণ শক্তি কি, একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি দরকার যেটা একটা বিক্রিয়া শুরু করার জন্য, সেটা কমায় দিবে। এই কমায় দিল, তোমার কি কে কমায় দিল, প্রভাবক কমায় দিল। এই জিনিসটা দ্বারা আমরা কি করতে পারি, খুব কম সহজে বিক্রিয়া সংগঠন করতে পারি, উৎপাদ বেশি পেতে পারি, এবং আমরা লাভজনক হতে পারি। ওকে, আচ্ছা, তাহলে বুঝতে পারলা জিনিসটা ক্লিয়ার? ওকে, তারপরে আসো, তাহলে প্রভাবকের যে বৈশিষ্ট্য সেটা হইতেছে আমাদের সক্রিয়ণ শক্তি হ্রাস হইতেছে, সাম্যাবস্থা পরিবর্তন করতে পারে না। প্রভাবক সাম্যাবস্থা পরিবর্তন করতে পারে না, সাম্যাবস্থা দ্রুত পৌঁছাতে সহায়তা করে। কিভাবে একটা সাম্যাবস্থায় দ্রুত পৌঁছাবে, অর্থাৎ স্ট্যাবিলিটি কিভাবে আমরা দ্রুত অর্জন করব, সেই জিনিসটা কে প্রভাবক আমাদের হেল্প করে। কার্যকারিতা সুনির্দিষ্ট এবং বিক্রিয়ার হার হ্রাস বা বৃদ্ধি করে, যেটা আমরা দেখলাম। তারপরে বিক্রিয়ার শেষে ভর এবং গঠনে অপরিবর্তিত থাকে বা পরিবর্তন ঘটে না, অর্থাৎ বিক্রিয়ায় তোমার প্রভাবক উপস্থিত থাকবে, কিন্তু এটা যে আমরা প্রভাবক দিলে যে উৎপাদ বেশি হবে বা উৎপাদ কমে যাবে এমন জিনিসটা হবে না। তার ভরে কি হবে, নির্দিষ্ট পরিমাণ তার ভর নির্দিষ্ট পরিমাণ বজায় রাখবে, এবং গঠনেরও কোনো পরিবর্তন হবে না। প্রভাবক বিক্রিয়ার হার বৃদ্ধি করে বা প্রভাবক বিক্রিয়ার হার হ্রাস করতে পারে। ক্লিয়ার? তোমরা কি বুঝতেছো জিনিসগুলো? ওকে, তারপরে আসো, তারপরে কি আছে দেখো, ধনাত্মক প্রভাবক, অর্থাৎ এই প্রভাবকগুলো তোমার কি করতেছে, বিক্রিয়ার গতি বাড়ায় দিচ্ছে। ঋণাত্মক প্রভাবক কমায় দিচ্ছে, অটো প্রভাবক আছে, আবিষ্ট প্রভাবক, প্রভাবক বিষ এবং প্রভাবক বিবর্ধক, এই জিনিসগুলো। এবার কোনটার উদাহরণ কি এটা মনে রাখবা। ধরো বললো অটো প্রভাবক কোনটি, নিচের কোনটি অটো প্রভাবক, তখন তুমি এটা দেখাবা। ওকে, এই জিনিসগুলো তুমি মুখস্থ রাখবা যে কোনটাকে কি প্রভাবক বলা হয়। আশা করি খুব একটা সমস্যা হবে না। তারপরে আসো ধনাত্মক প্রভাব। এই ধরনের প্রভাব কোনো রাসায়নিক বিক্রিয়ার স্বাভাবিক গতিকে আরও বৃদ্ধি করে, অর্থাৎ যে প্রভাবক তোমার রাসায়নিক বিক্রিয়ার গতি বৃদ্ধি করবে, রাসায়নিক বিক্রিয়ার গতি যে প্রভাবকটা বৃদ্ধি করবে সেটাই হইতেছে ধনাত্মক প্রভাবক। পটাশিয়াম ক্লোরেট হতে, এই দেখো, এটা হইতেছে অক্সিজেন প্রস্তুতকারক, অর্থাৎ অক্সিজেন যখন প্রস্তুত হবে, পটাশিয়াম ক্লোরাইড এই জিনিসটা থেকে আমার মূল টার্গেট হইতেছে আমি অক্সিজেন প্রস্তুত করব। কি প্রস্তুত করব, অক্সিজেন প্রস্তুত করব। তখন কি হবে, আমার এই যে জিনিসটা আছে MnO2 বা ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, কি আছে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড যেটা আছে, সেটা যখন আমরা প্রভাবক হিসাবে দিব, বিক্রিয়ার গতি অটোমেটিক বেড়ে যাবে, বিক্রিয়ার গতি অটোমেটিক বেড়ে যাবে, অর্থাৎ এটা হইতেছে আমাদের ধনাত্মক প্রভাবক। ক্লিয়ার? ওকে, আচ্ছা, অসমসত্ব, আচ্ছা ঋণাত্মক প্রভাবক কি, যে প্রভাবক বিক্রিয়ার গতি কমায় দিবে সেটা হইতেছে আমাদের ঋণাত্মক প্রভাবক। ওকে, আচ্ছা ওটা নিয়ে আসি নাই, ওটা সহজ জিনিস। আচ্ছা এখন দেখো অসমসত্ব প্রভাবক। অসমসত্ব প্রভাবক কি, এটা একটু বলি যে
তোমার বিক্রিয়ক এবং উৎপাদ যে অবস্থায় আছে, কিন্তু তোমার যে প্রভাবক দিবা সেটা ভিন্ন অবস্থায় থাকবে। ভিন্ন অবস্থা মানে ভাই, ধরো বিক্রিয়ক এবং উৎপাদ এটা গ্যাসীয় অবস্থায় আছে, কিন্তু তুমি যে প্রভাবকটা দিবা সেটা থাকবে কি অবস্থায়? সলিড অবস্থায় বা কঠিন অবস্থায়। এটা হইতেছে ভিন্ন অবস্থা, এটা হইতেছে অসমসত্ব। অসমসত্ব প্রভাবক দেখো, যে প্রভাবন বিক্রিয়ায় ক্ষেত্রে প্রভাবকটি বিক্রিয়ার অন্যান্য উৎপাদ বিক্রিয়ক বা উৎপাদ, অন্যান্য উপাদান বিক্রিয়ক বা উৎপাদ যে কোনো উপাদান অপেক্ষা ভিন্ন দশায় থাকে। ভিন্ন দশায়, ধরো বিক্রিয়ক, এখানে যে বিক্রিয়কটা আছে, মনে করো বিক্রিয়ক যেটা আছে সেটা আছে তরল অবস্থায়, সাপোজ এটা আছে তরল অবস্থায়। এখন তোমার যে উৎপাদ সেটা মনে করো যে গ্যাসীয়, সেটা কি গ্যাসীয়, বা এমন হইতে পারে বিক্রিয়কও গ্যাসীয়, বিক্রিয়কও কি গ্যাসীয়, এবং তোমার উৎপাদ এটাও গ্যাসীয়। বিক্রিয়ক এটাও গ্যাস, তোমার উৎপাদ এটাও কি গ্যাস। কিন্তু তুমি যে কি দিতেছো, তুমি যে ইয়াটা দিতেছো, কি বলে, প্রভাবকটা দিতেছো, তুমি যে প্রভাবক দিতেছো সেটা হইতেছে কঠিন, সেটা কি কঠিন বা সলিড। ঠিক আছে, এই জিনিসটাই হইতেছে ভিন্ন দশা। এই জিনিসটা কি ভিন্ন দশা। এমন যদি হয় তাহলে সেটা অসমসত্ব প্রভাবক। ক্লিয়ার? ওকে। তারপরে দেখি সিএম গুল্ডবার্গ এবং পি ওয়েজ এই সূত্রটি আবিষ্কার করে স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড উৎপাদন। আচ্ছা, নির্দিষ্ট তাপমাত্রায় যে কোনো বিক্রিয়ার হার ওই মুহূর্তে উপস্থিত বিক্রিয়াগুলোর অবশিষ্ট সক্রিয় ভরের গুণফলের সমানুপাতিক। এই যে সূত্রটা সেটা এই দুইটা বিজ্ঞানী দেয়। তাহলে এই সূত্র দিয়ে যদি বলে যে কোন বিজ্ঞানী এই সূত্র দেয়, তাহলে এই দুইটা বিজ্ঞানীর নাম একটু খেয়াল রাখবা। ওকে, আচ্ছা। এখন বিক্রিয়া নিয়ে যদি আলোচনা হয়, এখানে বিক্রিয়া দুই ভাগে বিভক্ত। একটা দেখতেছি একমুখী বিক্রিয়া, একটা উভমুখী বিক্রিয়া। একটা একমুখী বিক্রিয়া আর একটা আছে দ্বিমুখী বা দুই দিকেই বা উভমুখী বিক্রিয়া। এখন একমুখী বিক্রিয়া কি? একমুখী বিক্রিয়া হইতেছে যে বিক্রিয়াগুলো শুধু একদিকে বা একটা পথে সংঘটিত হয়, অর্থাৎ বিক্রিয়ক থেকে উৎপাদ, কি বিক্রিয়ক থেকে যে বিক্রিয়ায় তোমার বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হয়, বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হয়, কিন্তু উৎপাদ থেকে বিক্রিয়কে পরিণত হয় না, সেগুলো হইতেছে একমুখী বিক্রিয়া। সেগুলো কি একমুখী বিক্রিয়া, এটা হইতেছে একমুখী বিক্রিয়া। আবার আরেকটা জিনিস খেয়াল করো, কি হবে, আরেকটা জিনিস আছে যে বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হইল, কথা ঠিক আছে, উৎপাদে পরিণত হইল না। এখন এই উৎপাদ থেকে আবার বিক্রিয়কে পরিণত হবে। যদি এমন হয় যে বিক্রিয়ক থেকে উৎপাদ থেকে বিক্রিয়ক এভাবে হইতেছে পরিবর্তন হইতেছে, তাহলে সেটা উভমুখী বিক্রিয়া। তাহলে সেটা কি উভমুখী বিক্রিয়া। ওকে, তাহলে আসো আরেকটু দেখি একমুখী বিক্রিয়া। কোনো রাসায়নিক বিক্রিয়ার সমস্ত বিক্রিয়ক পদার্থ যখন উৎপাদে পরিণত হয়, কোনো রাসায়নিক বিক্রিয়ার সমস্ত পদার্থ যখন উৎপাদে পরিণত হইতেছে। এবং আরেকটা কথা বলে রাখি, একমুখী বিক্রিয়া কিন্তু একটা সময় শেষ হয়, কিন্তু উভমুখী বিক্রিয়া শেষ হয় না। হয় বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হয়, আবার উৎপাদ থেকে বিক্রিয়কে পরিণত হয়, এভাবে চলতেই থাকে। তাহলে কোনো রাসায়নিক বিক্রিয়ার সমস্ত বিক্রিয়ক কি করতেছে, আমাদের উৎপাদে পরিণত হইতেছে, সমস্ত বিক্রিয়ক আমাদের উৎপাদে পরিণত হইতেছে। তখন এটা হইতেছে আমাদের একমুখী বিক্রিয়া। অর্থাৎ বিক্রিয়াটি শুধু সম্মুখ গতিবেগ, বিক্রিয়া কি আছে সম্মুখ গতিবেগ, পশ্চাৎ গতিবেগ নাই। মানে পিছন দিকে যে বিক্রিয়াটা ফিরে আসবে, মানে উৎপাদ থেকে যে আবার বিক্রিয়কে ব্যাক করবে, এই জিনিসটা ঘটে না। কোথায় ঘটে না? একমুখী বিক্রিয়াতে। মনে করো এটা ওয়ান ওয়ে রাস্তা, এখানে শুধু যাবেই, এপাশ দিয়ে আসতে পারবে না। কিছু আছে না ওয়ান ওয়ে রোড, ঠিক আছে, গাড়ি শুধু যাইতে হবে, আবার আসতে পারবে না। আসতে হলে অন্য রাস্তা দিয়ে আসতে হবে। আর যখন যাবে আসবে একসাথে, তখন হইতেছে উভমুখী। দেখো সোডিয়াম ক্লোরাইড, এই যে লবণ অ্যাকুয়াস অবস্থায় যখন থাকবে এবং যখন তোমার সিলভার নাইট্রেটের সাথে বিক্রিয়া করবে, তখন সিলভার ক্লোরাইড একটা কি তৈরি করবে, পদার্থ তৈরি করবে, যেটা কি করবে, নিচে অধক্ষেপ পড়বে। কারণ এটার তোমার দ্রবণীয়তা কম, এজন্য এটা নিচে অধক্ষেপ পড়ে। পানিতে এটা দ্রবণীয়তা কম, সেজন্য কি হয় না, দ্রবীভূত হয় না। আচ্ছা, তারপরে আসি, বুঝতেছো জিনিসগুলো? ওকে, অর্থাৎ এটা তোমার সোডিয়াম ক্লোরাইড এবং সিলভার নাইট্রেট এটা বিক্রিয়া করে এই জিনিসগুলো তৈরি করলো, এখান থেকে আবার এখানে ব্যাক আসবে না। অর্থাৎ তোমার সিলভার ক্লোরাইড থেকে আবার সোডিয়াম ক্লোরাইড এখানে ব্যাক আসবে না, অর্থাৎ এটা একমুখী বিক্রিয়া। আচ্ছা, এবার আসো একমুখী বিক্রিয়ার বৈশিষ্ট্যগুলো একটু দেখি।
একমুখী বিক্রিয়া কোনো না কোনো সময় গিয়ে সম্পূর্ণতা লাভ করে, বললাম না? অর্থাৎ কোনো না কোনো সময় একটু পরে হোক আগে হোক কি হবে, এটা সম্পূর্ণ হবে, অর্থাৎ সম্পূর্ণতা লাভ করবে। এই প্রকৃতির বিক্রিয়ায় কোনো বিক্রিয়াকালীন অবস্থায় পরিবর্তন সত্ত্বেও উৎপাদনগুলো কখনোই পরস্পরের সাথে কোনো বিক্রিয়া করে না, ফলে পশ্চাৎমুখী বিক্রিয়ার সম্ভাবনা থাকে না। এখানে পশ্চাৎমুখী বিক্রিয়ার কোনো সম্ভাবনা নাই, এখানে পশ্চাৎমুখী বিক্রিয়ার কোনো সম্ভাবনা নাই। এখানে বলা হচ্ছে যে বিক্রিয়কগুলো শুধু নিজেদের মধ্যে বিক্রিয়া করে উৎপাদ তৈরি করে, কিন্তু উৎপাদগুলো যে নিজেদের মধ্যে বিক্রিয়া করে তোমার বিক্রিয়ক তৈরি করবে, এই প্রসেসটা একমুখী বিক্রিয়াতে নাই। অর্থাৎ উৎপাদগুলো কোনো বিক্রিয়া করবে না, উৎপাদগুলো কোনো নিজেদের মধ্যে কোনো বিক্রিয়া করবে না। এই যে প্রক্রিয়া সেটা হইতেছে আমাদের একমুখী প্রক্রিয়া। একমুখী বিক্রিয়ার ক্ষেত্রে মুক্ত শক্তির যে পরিমাণ সেটা হইতেছে ডেল-জি এর কি, ডেল-জি এর পরিমাণ এটা হচ্ছে জিরোর চেয়ে কম, অর্থাৎ ডেল-জি এর কম পরিমাণ জিরোর চেয়ে কম বোঝাচ্ছে, মানে এটা বোঝাচ্ছে যে এখানে বাইরে থেকে শক্তি দেওয়ার প্রয়োজন হয় না, এরা নিজেই বিক্রিয়া করে এবং তাপ উৎপাদন করে। ওকে, এই ধরনের একটা বিষয়, অর্থাৎ বাইরে থেকে শক্তির প্রয়োজন হয় না, অর্থাৎ শক্তির পরিমাণ এখানে ঋণাত্মক। ডেল-জি এটা হইতেছে ঋণাত্মক, মনে রাখবা ডেল-জি এটা হইতেছে ঋণাত্মক। ওকে, কিসের ক্ষেত্রে ঋণাত্মক? কিসের ক্ষেত্রে ঋণাত্মক? হচ্ছে একমুখীর ক্ষেত্রে, আর জিরো দ্বিমুখীর ক্ষেত্রে বা উভমুখীর ক্ষেত্রে। জি এর পরিমাণ ডেল-জি যেটা আছে সেটা পরিমাণ জিরো হবে উভমুখীর ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? উভমুখী। ওকে, আচ্ছা আসো পরবর্তীতে দেখি যে উভমুখী বিক্রিয়া, যে বিক্রিয়ায় বিক্রিয়ক বিক্রিয়া করে যেমনভাবে উৎপাদ তৈরি করে তেমনভাবে উৎপাদ বিক্রিয়া করে বিক্রিয়ক তৈরি করে। আবার বলছি, যে বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থগুলো বিক্রিয়া করে উৎপাদ তৈরি করে তেমনিভাবে উৎপাদ পদার্থগুলো আবার একসাথে বিক্রিয়া করে বিক্রিয়ক তৈরি করতেছে। এই যে প্রসেস সেটা হইতেছে তোমার উভমুখী বিক্রিয়া, অর্থাৎ একে অন্যের সাথে কি হইতেছে, রূপান্তরিত হতে পারতেছে। দেখো নাইট্রোজেন, 3 অণু দিলাম হাইড্রোজেন, অ্যামোনিয়া তৈরি হলো। ঠিক আছে, কারণ এটা আবার হইতেছে নাইট্রোজেন এবং হাইড্রোজেনের রূপান্তর হইতে পারে। ওকে, এটা হইতেছে আমাদের উভমুখী বিক্রিয়া। তারপরে দেখি উভমুখী বিক্রিয়ার বৈশিষ্ট্য, যে একটু আগে বললাম না জি ইকুয়াল 0, সেটা এখানে বোঝাচ্ছে। উভমুখী বিক্রিয়া উভয় দিকে, উভমুখী নাম দেখেই বুঝতেছি উভয় দিকে সম্পূর্ণভাবে শেষ হয় না, কারণ এই বিক্রিয়া চলতেই থাকে, এই বিক্রিয়া চলতেই থাকে। সাম্যাবস্থায় আসে কখনো কখনো বিক্রিয়কের যে গতি এবং তোমার বিক্রিয়ক পদার্থগুলোর যে গতি এবং উৎপাদ পদার্থগুলোর যে বিক্রিয়ার গতি সেটা সেম হয়, অনেক সময় হয় এবং সাম্যাবস্থায় আসে, কিন্তু শেষ হয় না, হইতেই থাকে। এই বিক্রিয়ায় সাম্যাবস্থায় আসার প্রবণতা আছে, এই বিক্রিয়ায় সাম্যাবস্থায় আসার প্রবণতা আছে, বুঝতেছো? এগুলো প্রবণতা এটা থাকবে। যেমন ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেটের ক্ষেত্রে লক্ষ্য করো, এখানে ক্যালসিয়াম অক্সাইড কি চুনা, যে ক্যালসিয়াম যে কার্বনেট, এটা ক্যালসিয়াম অক্সাইড, এটা বলে তোমার কুইকলেম বা চুনের পানি আছে না ওইটা, এবং কি তৈরি করতেছে, কার্বন ডাইঅক্সাইড। এই কার্বন ডাইঅক্সাইড গ্যাস হিসেবে তৈরি করতেছে, কি আকারে, গ্যাস আকারে। এখন এটা হইতেছে আমাদের একটা বিক্রিয়া। ওকে, এই জিনিসটা ধরো এটা যদি উভমুখী বিক্রিয়া হইতো তাহলে কি হইতো, ওখান থেকে আবার এখানে আসতো, এখান থেকে এখানে আসতো, কিন্তু এটা হইতেছে আমাদের একমুখী বিক্রিয়া বোঝাচ্ছে। উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে দেখো এই যে জিনিসটা সেটা উভমুখী, কিন্তু এখানে কি বদ্ধ পাত্র, এই যে জিনিসটা সেটা হইতেছে বদ্ধ পাত্র হইতে হবে। তাহলে এই জিনিসটা যে একমুখী হইলো এটার কারণ কি, এটা হইতেছে খোলা পাত্র। এই জিনিসটা যে একমুখী হইলো এটার কারণ কি, খোলা পাত্র। এখন কথা হইতেছে ভাই বিক্রিয়া করবে তো একমুখী হবে না দ্বিমুখী হবে, এটা আপনি বলতেছেন বদ্ধ পাত্র আর খোলা পাত্রের উপর নির্ভর করবে। কেন? কারণ যখন পাত্রটা বদ্ধ থাকবে সেখান থেকে কোনো গ্যাস উড়ে যেতে পারবে না, সেখান থেকে কোনো গ্যাস চলে যেতে পারবে না, বা কোনো উৎপাদ ভ্যানিশ হয়ে যেতে পারবে না বা চলে যেতে পারবে না। কিন্তু পাত্রটার মুখ যদি খোলা থাকে তাহলে কিন্তু সেখান থেকে আমার যে ইয়াগুলো আছে, কীগুলো আছে, উৎপাদগুলো আছে, সেটা কিন্তু চলে যেতে পারে, গ্যাস আকারে বাইরে বেরিয়ে যেতে পারে। অর্থাৎ তোমার যে গ্যাস আছে সেটার পরিমাণ কমে যাচ্ছে, অর্থাৎ উৎপাদগুলো নিজেদের মধ্যে যখন বিক্রিয়া করবে তখন দেখবে আমার ওই জিনিসটা নাই, অর্থাৎ আবার বিক্রিয়কে পরিণত হতে পারবে না, এই জন্য বদ্ধ পাত্র প্রয়োজন। ওকে, তাহলে দেখো এই যখন এই বিক্রিয়া সংঘটিত হলো, ক্যালসিয়াম কার্বনেট দিয়ে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি করলো, তখন এটা বদ্ধ পাত্রে থাকতেছে। কিন্তু যখন এটা খুলে দিল তখন এই যে কার্বন ডাইঅক্সাইড সেটা উড়ে যাবে, সেটা কি হবে, উড়ে যাবে। কারণ কার্বন ডাইঅক্সাইড নাই, বিক্রিয়া করতে যায় দেখতেছে কার্বন ডাইঅক্সাইড নাই, শুধু আমার ক্যালসিয়াম অক্সাইড পড়ে আছে। তো শুধু কি ক্যালসিয়াম অক্সাইড দিয়ে এই ক্যালসিয়াম কার্বনেট গঠন করা সম্ভব? বলো সম্ভব না। সেজন্য উভমুখী বিক্রিয়ার শর্ত হচ্ছে যে বদ্ধ পাত্রে সংঘটিত হইতে হবে। খোলা পাত্রে বা উন্মুক্ত স্থানে বিক্রিয়া করে বিক্রিয়ক সমূহ যদি কঠিন বা তরল হয়, একটি উৎপাদ গ্যাসীয় হলে তা সহজেই বিক্রিয়া থেকে অপসারিত হয়। সহজে যদি গ্যাসীয় হয়, এই জিনিসটা গ্যাসীয়, এটা সহজেই তোমার বিক্রিয়া থেকে অপসারিত হয়ে যাচ্ছে। এখন
আমি উৎপাদ তৈরি করলাম কিন্তু উৎপাদ চলে গেল, বিক্রিয়া থেকে অপসারিত হয়ে যাচ্ছে, তাহলে সেটা তো আমার আবার আগের যে বিক্রিয়ক ছিল সেখানে কি ফিরে আসতে পারবে? পারবে না। ফলে বিক্রিয়া একমুখী হয়। উদাহরণ, বদ্ধ পাত্রে ক্যালসিয়াম কার্বনেটের বিয়োজন উভমুখী, কিন্তু খোলা পাত্রে এই বিক্রিয়া চলাকালে উৎপাদ কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়া স্থলে চলে যায়, ফলে বিক্রিয়াটি একমুখী হয়ে পড়ে। ক্লিয়ার? এই জিনিসটা বুঝতে পারছো? ওকে, তারপরে আসো বিক্রিয়াজাত পদার্থের যে পরিমাণ সেটা সম্পর্কে আমরা এখন আলোচনা করব। ওকে ওকে আসো এই সম্পর্কে আমরা এখন আলোচনা করি যে বিক্রিয়াজাত পদার্থের অধক্ষেপের মাধ্যমে একটি উৎপাদ দ্রবণ থেকে অধক্ষিপ্ত হলে বিক্রিয়াটি একমুখী হয়ে যায়। ধরো আমি এমন একটা রাসায়নিক বিক্রিয়া সংঘটিত করতেছি যেখানে আমার বিক্রিয়ক থেকে উৎপাদ পরিণত হইতেছে, কিন্তু যে উৎপাদটা পরিণত হইতেছে সেটা অধক্ষিপ্ত হয়ে যাচ্ছে। অর্থাৎ তোমার বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হওয়ার পরে উৎপাদগুলো যে নিজের মধ্যে বিক্রিয়া করে আবার বিক্রিয়কে পরিণত হবে, এই জিনিসটা তারা করতে পারতেছে না। কেন করতে পারতেছে না? কারণ তোমার উৎপাদটা অলরেডি অধক্ষিপ্ত বা নিচে পড়ে গেছে, সেটা আর বিক্রিয়া করতেছে না। এই জিনিসটা যখন হবে তখন কি হবে? বিক্রিয়া একমুখী হয়ে যাবে। বিক্রিয়া কি হবে? একমুখী হয়ে যাবে। দেখো সোডিয়াম ক্লোরাইড যখন সোডিয়াম সিলভার নাইট্রেটের সাথে বিক্রিয়া করে তোমার সোডিয়াম নাইট্রেট তৈরি করতেছে তখন, এবং এটা তৈরি করতেছে তখন একটা জিনিস কি হইতেছে? অধক্ষিপ্ত হয়ে যাচ্ছে। এই জিনিসটা যে সলিড হয়ে গেল, অধক্ষেপণ পড়লো, এই জিনিসটা তো আর এগুলোর সাথে বিক্রিয়া করতেছে না। তাহলে এই জিনিসটা আবার কীভাবে তোমার কি তৈরি করবে? বিক্রিয়ক তৈরি করবে? পারবে না। ওকে, ক্লিয়ার? আচ্ছা, রাসায়নিক উৎপাদকের বিক্রিয়া স্থল থেকে সরিয়ে নেওয়া। যদি এমন হয় যে আমরা একটা বিক্রিয়া দিলাম, বিক্রিয়া হইতেছে, বিক্রিয়া চলমান এবং বিক্রিয়াটা হইতেছে উভমুখী, কিন্তু উৎপাদ হইতেছে, উৎপাদটা আমি পছন্দ করি বা উৎপাদটা আমার প্রয়োজন, ওটা আমি সরায় নিচ্ছি, তাহলে কি এটা উভমুখী থাকবে? তাহলে কি সেটা উভমুখী থাকবে? না, কারণ আমার যে জিনিসটা প্রয়োজন সেটা আমি পাইতেছি না, সেই জিনিসটা আমি আগেই নিয়ে নিচ্ছি। বিক্রিয়া ওই জিনিসটা বা বিক্রিয়া স্থলে ওই জিনিসটা থাকতেছে না, বিক্রিয়া স্থলে ওই জিনিসটা থাকতেছে না, অর্থাৎ তখন আর উভমুখী থাকবে না। ধরো আমাদের দেশে অনেকগুলো ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি হয় এবং সেগুলো নিয়মিত বাইরের দেশে বা বিদেশে চলে যায়, তাহলে আমাদের দেশ কি পাইতেছে? তার যে উপকারিতা সেটা পাইতেছে? পাচ্ছে না। অর্থাৎ তারা এই যে ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি হলো, তারা কোথায় যাচ্ছে? বাইরে। তাহলে বাইরের দেশগুলো সেই উপকারিতাটা ভোগ করতেছে। এখন কেন যাচ্ছে? কারণ আমাদের দেশে তাদের মতো পে করা, তাদের লাইফ সিকিউরিটি দেওয়া, তাদের একটা সুন্দর বেতন দেওয়া, এটা আবার আমাদের পক্ষে পসিবল হইতেছে না। কিন্তু দুর্নীতি কিন্তু ঠিকই হইতেছে, দুর্নীতি কিন্তু চলমান, এবং এটাতে আমরা চ্যাম্পিয়ন। কিন্তু আমাদের দেশে গুণী মানুষ বা ভালো মানুষ আমাদের নির্দিষ্ট পরিমাণ বেতন বা নির্দিষ্ট পরিমাণ সুযোগ সুবিধা পাইতেছে না। ঠিক আছে, এই দিয়ে দেশ ক্ষতিগ্রস্ত হইতেছে। তাহলে দেশের ক্ষতি করতেছে কারা? দুর্নীতিবাজরা। আচ্ছা, তারপরে আসো রাজনৈতিক আলোচনা বাদ, তারপর আসি সাম্যাবস্থায়। কি থাকতে হবে? সাম্যাবস্থায় থাকতে হবে। এখন দেখো, কোনো উভমুখী বিক্রিয়া সাম্যাবস্থায় পৌঁছানোর অর্থ হলো সে সময় সম্মুখ বিক্রিয়ার বেগ এবং পশ্চাৎ বিক্রিয়ার বেগ সমান। সম্মুখ বিক্রিয়া মানে কি? তোমার বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হবে, এবং এই যে বিক্রিয়ার বেগ এবং উৎপাদ থেকে যে বিক্রিয়কে পরিণত হবে, এই যে বেগ, এটা সমান। সেটা হইতেছে তোমার সাম্যাবস্থা। ওকে, এখানে ঘনমাত্রা সমান হইতে পারে, নাও হইতে পারে, ঘনমাত্রা সমান হইতে পারে, নাও হইতে পারে, কিন্তু বিক্রিয়ার যে বেগ মানে বিক্রিয়ার যে বেগ সেটা সমান থাকবে। সাম্যাবস্থায় বিক্রিয়া ও উৎপাদের পরিমাণ ঘনমাত্রার সমান হইতে পারে, নাও হইতে পারে। আচ্ছা, ওকে, এটা আগেই পড়লাম, এটা দেখছি। আচ্ছা, ঘনমাত্রার নির্দিষ্টতা, রাসায়নিক সাম্যাবস্থা, গতিবেগ, অবস্থান, এগুলো সম্পর্কে একটু দেখবা। একটি নির্দিষ্ট তাপমাত্রায় বদ্ধ অবস্থায় কোনো রাসায়নিক বিক্রিয়া সাম্যাবস্থা প্রাপ্ত হলে বিক্রিয়া মিশ্রণে বিভিন্ন বিক্রিয়ক ও উৎপাদের ঘনমাত্রা নির্দিষ্ট বা ধ্রুব হবে। গতিবেগ এবং সাম্যের অবস্থান, এগুলো একটু রিডিং পড়বা, এগুলো সম্পর্কে একটু জানবা। ওকে, তারপরে আসি, এগুলো খুব একটা গুরুত্বপূর্ণ না, এগুলো একটু দেখবা। সংগঠন ক্ষেত্র, অনুঘটকের প্রভাব, নিয়ামকের প্রভাব, এগুলো হালকা একটু করে দেখবা। ওকে, এখন আসো তোমাদের এই যে অধ্যায় রাসায়নিক পরিবর্তনের কি রাসায়নিক পরিবর্তন, এই যে অধ্যায়টা ছিল, এই অধ্যায়টাতে তোমার দুইটা অংশ। ঠিক আছে, তো ফার্স্ট যে লেকচার যে প্রথম লেকচার 01, এটা তোমাদের শেষ। ওকে, লেকচার 01 এটা ডান। এখন কথা হইতেছে আমরা পড়াগুলো কিভাবে করব। প্রথমে আমরা চ্যাপ্টার পড়ব, চ্যাপ্টারের বেসিকটা পড়ার পরে আমাদের নার্সিং ভর্তি পরীক্ষায়
নার্সিংয়ে এখান থেকে অ্যাডমিশন, নার্সিং অ্যাডমিশনে কোন এমসিকিউগুলো আসছে সেগুলো সলভ, এমসিকিউগুলোর সলভ। ওকে, সেগুলো সলভ করার পরে দেন আমরা কি করব, বইয়ের যে দাগানো লাইন বা এগুলো একসময় সেগুলোও সলভ করে দিব ইনশাল্লাহ। ওকে, তাহলে আমরা এই চ্যাপ্টার শুরু করছিলাম, এগুলোর বেসিকগুলো পড়া হয়েছে। ওকে, এখন আমরা এই লেকচার কিন্তু শেষ হয় নাই, আরেকটা লেকচার আছে। ওকে, তাহলে আরেকটা লেকচার যখন শেষ করব তখন আমরা কি করব, এমসিকিউ প্র্যাকটিস করব, বা আমরা আগেও করতে পারি। নার্সিং অ্যাডমিশনের এমসিকিউগুলো আসো, তাহলে নার্সিং অ্যাডমিশনের এমসিকিউগুলো আগে দেখাই, তারপর আমরা আরেকটা লেকচার শুরু করব। ওকে, আসো তাহলে শুরু করি। তাহলে আমরা কেমিস্ট্রি ফার্স্ট পেপারের আজকে আমরা পড়তেছি রাসায়নিক পরিবর্তন এই অধ্যায়টা এবং কোশ্চিন অ্যানালাইসিস, অর্থাৎ এই যে অধ্যায়টা আছে এখান থেকে কোন কোন কোশ্চিনগুলো বিগত সালে আমাদের নার্সিং অ্যাডমিশন টেস্টে বা নার্সিং রিলেটেড সেক্টরে এসেছে সেগুলো আমরা দেখব। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ আমানুল্লাহ, ঢাকা নার্সিং কলেজ, ঢাকা। ওকে, আসো দেখি। জারণ বিক্রিয়ায় নিচের কোনটি ঘটে? জারণ বিক্রিয়ায় নিচের কোনটি ঘটে? আসো বিক্রিয়া সম্পর্কে একটু কথা বলি। একটা জিনিস মনে রাখবা, জারণ মানে ছাড়ন, জারণ মানে ছাড়ন, জারণ মানে ছাড়ন। কিসের ছাড়ন? ইলেকট্রনের। আর বিজারণ মানে গ্রহণ। কিসের গ্রহণ? ইলেকট্রনের। ধরো সোডিয়াম একটা পরমাণু, এই সোডিয়াম পরমাণুর 1s2 2s2 2p6 3s1, এই যে শেষ শক্তি স্তর সোডিয়ামের 3s1, এখানে একটা পরমাণু আছে, সোডিয়াম চাই এই একটা পরমাণু ছেড়ে দিতে, অর্থাৎ একটা ইলেকট্রন ছেড়ে দিতে, তখন কি হইতেছে? জারণ। কি হইতেছে? জারণ মানে ইলেকট্রনের ছাড়ন। বলো আমার সাথে বলো, জারণ মানে ছাড়ন, জারণ মানে ছাড়ন, বলো বলো, জারণ মানে ছাড়ন। ওকে, আর বিজারণ মানে গ্রহণ। বিজারণ মানে কি? গ্রহণ। তার মানে জারণ বিক্রিয়া ইলেকট্রন ছেড়ে দিবে, জারণ বিক্রিয়া ইলেকট্রন ছেড়ে দিবে, আর বিজারণ বিক্রিয়া ইলেকট্রন গ্রহণ করবে। ওকে, জারণ যে এটা হবে সেটা ছাড়ন বা ছেড়ে দিবে, ছাড়ন বা ছেড়ে দিবে। ওকে, ছেড়ে দিবে, আর বিজারণ এটা গ্রহণ করবে। তাহলে জারণ বিক্রিয়ায় কি হয়? জারণ বিক্রিয়া হয় ইলেকট্রনের বর্জন বা ইলেকট্রনের ছাড়ন। ওকে, ইলেকট্রনের ছাড়ন, এটাই হইতেছে আমাদের জারণ বিক্রিয়া। নার্সিং অ্যাডমিশন টেস্ট 23-24 সালে এটা এসেছিল। তারপরে দেখো, কোন প্রক্রিয়ায় স্টার্চ ও চিটাগুড় হতে ইথানল তৈরি হয়? ইথানল তৈরি হয়, অর্থাৎ তোমার অ্যালকোহল, নামে শেষে নল, অর্থাৎ অ্যালকোহল। তাহলে এই যে অ্যালকোহল তৈরি হইতেছে কোথায় থেকে? চিটাগুড় এবং স্টার্চ থেকে। সেগুলো কোন প্রক্রিয়ায়? গাজন বা ফার্মেন্টেশন। গাজন বা ফার্মেন্টেশন যে প্রক্রিয়ায় সেটাই আমাদের এইটা সম্পন্ন হয়। তাহলে অ্যান্সার কি হবে? গাজন প্রক্রিয়া। আচ্ছা, ম্যাগনেসিয়াম ফসফেট, অর্থাৎ ফসফেট আমরা পড়ছিলাম না নার্সিং ভর্তি পরীক্ষায়? একটা কোশ্চিন ছিল যে নিচের, এটা গত বছরের কোশ্চিন, তোমার 24-25 একটা কোশ্চিন আসছিল বিএসসিদের ক্ষেত্রে, যে নিচের কোন মূলকের যোজনী 3? কোশ্চিনটা ছিল এমন যে নিচের কোন মূলকের যোজনী 3? ঠিক আছে, এ সালফেট, বি ফসফেট, সি কার্বনেট, আর ডি মনে করো যে কোনো একটা অ্যান্সার। ঠিক আছে, এখন বলো যে নিজের কোন মূলকের যোজনী 3? ওকে, তাহলে সালফেট S-, এখন ফসফেট PO4 3-, ধরো কার্বনেট CO3 2-, এখানে দেখো এটা যোজনী 2, এটা যোজনী 3, এটা যোজনী -1, আর এটা তো যৌগমূলকই না। ঠিক আছে, তাহলে এই যে জিনিসটা আমরা এখান থেকে খেয়াল করলাম তা হচ্ছে PO4 3-, এটা কিন্তু নার্সিং ভর্তি পরীক্ষার কোশ্চিন গত বছরের। তাহলে একটা কোশ্চিন সলভ করলাম। এখন দেখো এই যে এখান থেকে আমরা কি শিখবো? এখান থেকে আমরা যেটা দেখতেছি সেটা হইতেছে কি ছিল জিনিসটা? PO4 3-, এবং ম্যাগনেসিয়াম হইতেছে ধাতু। ম্যাগনেসিয়াম কি? ধাতু। কিভাবে বুঝবো এটা ধাতু? ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে আমরা বুঝতে পারবো এটা ধাতু। ম্যাগনেসিয়ামের এটার তোমার পারমাণবিক সংখ্যা হইতেছে 12, তার মানে 1s2 2s2 2p6 3s2। ঠিক আছে,
অর্থাৎ লাস্ট যে শক্তি স্তর সেখানে উপশক্তি স্তর ইলেকট্রন আছে দুইটা, কয়টা? দুইটা। এখন এই দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে ম্যাগনেসিয়াম 2+ হবে। এখন এই ম্যাগনেসিয়াম যে 2+ হইলো, দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে যে ক্যাটায়নে পরিণত হইলো এবং এখানে যে PO4 3- আছে এই দুইটা মিলে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম ফসফেট তৈরি করবে। তাহলে এই ম্যাগনেসিয়ামের যে যোজনী 2 ছিল সেটা ফসফেটের কাছে যাবে এবং ফসফেটের যে যোজনী 3 ছিল সেটা এখানে ম্যাগনেসিয়ামের কাছে আসবে। এর জন্য এটা হইতেছে Mg3PO4, ওকে। আর এটা হইতেছে 2, কারণ কি ম্যাগনেসিয়ামের যোজনী কত ছিল আমাদের 2, এটা গেল এখানে এবং PO4 3- ছিল না, এই যে 3 এটা আসছে আমাদের এখানে, ওকে। তাহলে আমাদের অ্যান্সার কি হবে? Mg3PO4। ক্লিয়ার? তোমরা কি ক্লিয়ার হয়েছো ভাইয়া? ওকে, এটা হয়েছে। তারপরে আসো ম্যাগনেসিয়াম ফসফেটের সংকেত Mg3PO4 ম্যাগনেসিয়াম ফসফেটের এটা গেল। তারপরে আসি, তারপরে কোশ্চেন যেটা আছে, পানির বিশুদ্ধ পানির হাইড্রোক্সাইড ও হাইড্রোজেন এর মোলার ঘনমাত্রা অনুপাত কত? বিশুদ্ধ পানির, মনে রাখবা বিশুদ্ধ পানির পিএইচ হইতেছে 7, বিশুদ্ধ পানির পিএইচ হইতেছে 7। তোমার পিএইচ নিয়ে বিস্তারিত আলোচনা করব যে এটার যে মান সেটা 1 থেকে 14 পর্যন্ত, 7 হইতেছে নিরপেক্ষ, 7-এর নিচে আসলে অ্যাসিড, 7-এর যদি উপরে যায় তাহলে ক্ষার। এই জিনিসগুলো নিয়ে তোমার সামনের লেকচারে আলোচনা করতেছি। শুধু এটা দেখো এখন যে বিশুদ্ধ যে পানি সেটার পিএইচ হইতেছে আমাদের 7, বিশুদ্ধ পানির, হ্যাঁ, বিশুদ্ধ পানির। এখন কথা হইতেছে এই যে পানিটা আছে এই পানিটা যখন ভাঙবে তখন হাইড্রোজেন প্লাস হবে এবং হাইড্রোক্সাইড মাইনাস হবে। এই জিনিসটাই জানতে যাচ্ছে এর মোলার ঘনমাত্রা, এবং এটা হবে বিশুদ্ধ। যখন এই জিনিসটা ভাঙবে তখন এটা 1 × 10⁻⁷ এবং 1 × 10⁻⁷ মোল এভাবে ভেঙে যায়, ওকে। অর্থাৎ এটা আর এটার পরিমাণ সেম থাকে। এটার যে মোলার ঘনমাত্রা এবং এটার ঘনমাত্রা, অর্থাৎ হাইড্রোজেন পানি যখন ভেঙে যায় তখন হাইড্রোজেনের মোলার ঘনমাত্রা এবং হাইড্রোক্সাইডের মোলার ঘনমাত্রা সেম থাকে। এর জন্য তোমার বিক্রিয়ার এই ঘনমাত্রার যে অনুপাত সেটা হবে 1। সেটা কি হবে? 1, ওকে। ধরো 1 × 10⁻⁷ মোল ডিভাইডেড বাই 1 × 10⁻⁷ মোল। তাহলে এই যে ঘনমাত্রার যে অনুপাত সেটা কত হবে? 1, ওকে। এই জিনিসটাই বোঝাচ্ছে। তাহলে বিশুদ্ধ পানির তোমার হাইড্রোক্সাইড ও হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা হবে 1, ঘনমাত্রা অনুপাত 1। তোমার এই তো অ্যান্সার, ওকে। নার্সিং ভর্তি পরীক্ষায় 23-22-23 আসছিল। নিচের কোনটি দুর্বল অ্যাসিড? দুর্বল অ্যাসিড হচ্ছে সেগুলোই যেগুলো তোমার খুব সহজে দ্রবণে হাইড্রোজেন আয়ন দেয় না, খুব সহজে হাইড্রোজেন আয়ন দেয় না। এখানে CH3COOH দেখো, CH3COOH এই পদার্থটা কি করে? CH3COO- এটাতে পরিণত হয় এবং হাইড্রোজেন প্লাস এটাতে পরিণত হয়। CH3COO- এবং হাইড্রোজেন প্লাস এটাতে পরিণত হইতেছে, কিন্তু খুব সহজে হাইড্রোজেন আয়ন দিচ্ছে না, এর জন্য এটা দুর্বল। কিন্তু HCl এর ক্ষেত্রে লক্ষ্য করো, তোমার খুব সহজে হাইড্রোজেন দিচ্ছে এবং ক্লোরিন মাইনাস হয়ে যাচ্ছে। সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে লক্ষ্য করো, খুব সহজে হাইড্রোজেন প্লাস এবং SO4 2- হয়ে যাচ্ছে। নাইট্রিক অ্যাসিডের ক্ষেত্রে লক্ষ্য করো, এখানে হাইড্রোজেন প্লাস এবং NO3- হয়ে যাচ্ছে। তো এই যে জিনিসগুলো নাইট্রিক অ্যাসিড বা সালফিউরিক অ্যাসিড বা তোমার কি HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড, এক্ষেত্রে দেখা যাচ্ছে যে জলীয় দ্রবণে খুবই সহজে হাইড্রোজেন চলে যাচ্ছে, জলীয় দ্রবণে খুবই সহজে হাইড্রোজেন চলে যাচ্ছে। এর জন্য এটা সক্রিয় বা খুবই শক্তিশালী অ্যাসিড। কিন্তু CH3COOH বা অ্যাসিটিক অ্যাসিড এটার ক্ষেত্রে এটা হইতেছে না, এর জন্য এটা দুর্বল অ্যাসিড। এটা কিন্তু ভিনেগার ইউজ করা হয়। এই যে অ্যাসিটিক অ্যাসিড আছে না, CH3COOH, এটা বলে অ্যাসিটিক অ্যাসিড, এটা ভিনেগারে ইউজ করা হয়। বিশুদ্ধ পানির পিএইচ কত? বিশুদ্ধ পানির পিএইচ হইতেছে 7, বিশুদ্ধ পানির পিএইচ হইতেছে 7, ওকে। অনেক কথা ধরো রিপিট হইতেছে বা অনেক কোশ্চেন রিপিট হইতেছে, ভাবতেছো যে এগুলো রিপিট তো একবার বলছেন ভাই, যতবার শুনবা ততবার তোমার হইতেছে ওগুলো রিপিট হবে বা রিভিশন দেওয়া হইতেছে, এটা তোমার উপকার হইতেছে, বুঝছো? পানির পিএইচ এটা হইছে। তারপরে নিচের কোনটি অধিক শক্তিশালী অ্যাসিড? এই জিনিসটা আমি করাইছি, আজকের ক্লাসে করাই নাই, তবে এর আগে করাইছি। বলো তো এটা কোনটা হবে? এটা 18-19 সালে আসছিল না? এই একই কোশ্চেন 18-19 সালে যে কোশ্চেনটা আসছিল, এটা আবার বিএসসি ইন নার্সিং 24-25 সালে আসছে। 24-25 সালে এই কোশ্চেনটা আবার আসছে যে নিচের কোনটি শক্তিশালী অ্যাসিড। এটা আমি কিন্তু ক্লাসেও করাইছি এর আগে। দেখো এটা আমরা কিভাবে বুঝবো? জারণ মানের ভিত্তিতে।
কিসের মাধ্যমে? জারণ মানের ভিত্তিতে এটা আমরা নির্ণয় করব। এটা কি করে দিতে হবে না পারবা বলো তো ভাইয়া? এটা কি করে দিতে হবে? তোমার তো পারার কথা ভাইয়া, এটা আসো তার একটু করে দেয়। তো একটা অ্যাসিড শক্তিশালী কিনা সেটা আমরা ভিত্তি করব কিসের উপর? যে সেখানে অক্সিজেন কতগুলো বেশি যুক্ত আছে, এক্সট্রা অক্সিজেনের পরিমাণ কত, এবং হাইড্রোজেন কত সহজে ত্যাগ করতেছে, এবং কেন্দ্রীয় মৌলের যে যোজ্যতা তার পরিমাণ কত। এখানে আমরা নির্ণয় করব কেন্দ্রীয় মৌলের যে যোজ্যতা সেটার ভিত্তিতে। আমরা এখানে নির্ণয় করব কেন্দ্রীয় মৌলের যোজ্যতা যার সবচেয়ে বেশি সেই অ্যাসিডটা হবে সবচেয়ে বেশি শক্তিশালী। দেখো HNO3 এর ক্ষেত্রে নির্ণয় করি। HNO3 এর ক্ষেত্রে আমরা দেখতেছি হাইড্রোজেন পরমাণু আছে একটা এবং এটা যোজনী 1, এবং নাইট্রোজেনের ক্ষেত্রে আমরা নির্ণয় করব। অক্সিজেনের ক্ষেত্রে আমরা দেখতেছি আমাদের পরমাণু আছে 3টা এবং এর যোজনী হইতেছে -2 ইকুয়াল 0। কেন 0? কারণ এটার উপরে প্লাস বা মাইনাস কোনো চিহ্ন নাই। অর্থাৎ নাইট্রোজেনের অর্থাৎ কেন্দ্রীয় পরমাণুর যে যোজ্যতা, কেন্দ্রীয় পরমাণু কোনটা? এখানে নাইট্রোজেন। এটা যে যোজ্যতা সেটা হবে 3 দুগুণে -6, এপারে প্লাস ছিল মাইনাস ছিল এপাশে গিয়ে প্লাস, তাহলে 6 - 1, এটা হচ্ছে 1 ইকুয়াল 5। ওকে, আচ্ছা এটা গেল। তারপর একটা আসি H2SO4, H2SO4 এটার ক্ষেত্রে তোমার হাইড্রোজেন আছে একটা, হাইড্রোজেন পরমাণু 2টা, এর যোজনী 1 তাই 1 দিলাম। সালফারের আমরা নির্ণয় করব তাই সালফার রেখে দিলাম, এবং অক্সিজেন আছে 4টা এবং এর যোজনী হচ্ছে -2, এর জন্য -2 দিলাম ইকুয়াল দিলাম 0। এখন সালফারের যে যোজনী সেটা আমরা নির্ণয় করব, যে এটা হইতেছে 8 এবং -2 ইকুয়াল হইতেছে 6 + 6। ঠিক আছে, অর্থাৎ H2SO4 এর ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণু অর্থাৎ সালফারের যে জারণ মান সেটা আমরা নির্ণয় করলাম +6। এখন দেখো পরবর্তীতে H3PO4 1 × 3, কারণ হাইড্রোজেন আছে 3টা তাই 3, এবং যোজনী 1 ছিল তাই 1, এবং ফসফরাস আমরা নির্ণয় করব। অক্সিজেনের 4টা আছে তাই 4 দিলাম, এবং অক্সিজেনের তোমার যোজনী 2 -2 তাই 2 দিলাম। অর্থাৎ ফসফরাসের ক্ষেত্রে যেটা হবে তোমার কি হবে, তোমার এর ক্ষেত্রে যেটা হবে সেটা হইতেছে 4 দুগুণে -8 -3 ইকুয়াল 5। ওকে, এটা হইতেছে আমাদের -5। এখন পরেরটা HCl O4 এর ক্ষেত্রে লক্ষ্য করো, এখানের ক্ষেত্রে দেখা যাচ্ছে যেটা সেটা হইতেছে হাইড্রোজেনের 1 আছে একটা, তারপরে এটা আছে ক্লোরিন, আমরা এটা নির্ণয় করব, এবং পরের ক্ষেত্রে যেটা দেখতেছি সেটা হইতেছে অক্সিজেন আছে 4টা, অক্সিজেন কয়টা আছে 4টা, এবং অক্সিজেন যোজনী -2 ইকুয়াল হইতেছে 0। অর্থাৎ ক্লোরিনের ক্ষেত্রে আমাদের আসবে 4 দুগুণে -8 -1 ইকুয়াল 7। অর্থাৎ দেখো এই যে ক্লোরিন এই পরমাণুর ক্ষেত্রে আসছে 7। লাইভ ক্লাসেও কিন্তু ম্যাথটা সলভ হয়েছে, হ্যাঁ, এই কোশ্চেনগুলো বারবার আসতেছে, সেই জন্য তোমাদের সলভ করে দিচ্ছি, নাহলে কিন্তু দিতাম না। এই কোশ্চেনটা 18-19 সালে একবার আসছে, আবার 24-25 সালে আবার আসছে, আবার আসতে পারে। ঠিক আছে, কোশ্চেনগুলো রিপিট হইতেছে ভাই, একই কোশ্চেন। তা এই একই কোশ্চেন যদি রিপিট হয় তাহলে একটা কোশ্চেন করতে তুমি যদি প্র্যাকটিস করো তাহলে সমস্যা কি? একটা কোশ্চেন যদি 2বার দেখলা তাহলে সমস্যা কি? ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে দেখলাম নাইট্রোজেন এটার যে জারণ মান সেটা হচ্ছে 5, সালফিউরিক অ্যাসিড এটার ক্ষেত্রে আমরা দেখলাম এটার জারণ মান হচ্ছে 6, এবং এটার ক্ষেত্রে দেখলাম PO4 এটার ক্ষেত্রে জারণ মান হচ্ছে আমাদের 5, আর নিচেরটার ক্ষেত্রে 7। এখন এই যে 5, 6, 5, 7 সবচেয়ে বেশি কোনটা? 7, সেজন্য অধিক শক্তিশালী অ্যাসিড হবে আমাদের HClO4। ওকে, ক্লিয়ার? আশা করি এই জিনিসটা ক্লিয়ার হয়েছে। এই জিনিসটা কি আর ভুল হবে? কখনো যেন ভুল না হয়, এই জিনিসটা মনে রাখবা। শুধু কোশ্চেনে দেখছো যে সালফিউরিক অ্যাসিড আর নাম শুনছো যে সালফিউরিক অ্যাসিড সবচেয়ে শক্তিশালী বা সালফিউরিক অ্যাসিড শক্তিশালীগুলোর মধ্যে একটা, তাহলে যে দাগাই দিলা তা না। কারণ সালফিউরিক অ্যাসিড অ্যাসিডের মধ্যে সবচেয়ে শক্তিশালী না, এর চেয়ে আরও অনেক শক্তিশালী অ্যাসিড আছে। সালফিউরিক খুবই তীব্র একটা অ্যাসিড, এটা আমিও মানি, কিন্তু সবচেয়ে শক্তিশালী এটা না। ক্লিয়ার? ওকে, তাহলে নিচের কোনটি শক্তিশালী অ্যাসিড? HClO4। ওকে, আচ্ছা PH2 এর দ্রবণের তুলনায়, আচ্ছা এটা নিয়ে আলোচনা করতেছি, আচ্ছা এটা শেষ করি। আসলে দেখো PH2 এটা দ্বারা বোঝাচ্ছে, আচ্ছা পিএইচ নিয়ে একটু কথা বলি তোমাদের। এই যে পিএইচ, ওকে, পিএইচটা কি? পিএইচটা হইতেছে তোমার হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ঋণাত্মক লগারিদম। তোমার হাইড্রোজেনের আয়নের ঘনমাত্রা ঋণাত্মক লগারিদম, এটা মানে কি? যে -log
শুধু হইতেছে এটা হইতেছে লগ 10 ঘনমাত্রা অফ হাইড্রোজেন। ওকে, এটা হইতেছে তোমার পিএইচ। ওকে, এই জিনিসটা তাহলে পিওএইচ কি লগ 10 হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা। ওকে, লগ 10 হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। তো এই জিনিসটা হইতেছে পিএইচ এবং পিওএইচ। পিএইচ দ্বারা তোমার বোঝাচ্ছে একটা মাত্রা, পিএইচ দ্বারা কি বোঝাচ্ছে একটা মাত্রা বুঝাইতেছে। আসো পিএইচ এটা কি কি হইতে পারে, আসো দেখি পিএইচ কি কি হইতে পারে। পিএইচ এটা তোমার 1 থেকে 14 পর্যন্ত হইতে পারে এবং পিএইচ এর প্রত্যেকটা একক পরিবর্তনের জন্য এটার 10 গুণ পরিবর্তন হয়। আবার বলি, পিএইচ এর প্রত্যেকটা একক পরিবর্তনের জন্য এটার যে দ্রবণের অম্লীয়তা বা ক্ষারীয়তা এটা 10 গুণ পর্যন্ত পরিবর্তন হয়। কেমনভাবে দেখো, 1 থেকে যখন 2-এ যাবে, 2 থেকে 3-এ যাবে, তখন এখান থেকে এখানে যাওয়া বা এখান থেকে এখানে যাওয়া বা 3 থেকে যখন 4-এ যাবে, একটা ঘর থেকে আরেকটা ঘর, একটা এক একক পরিবর্তনের জন্য এটার পরিবর্তন হবে 10 গুণ, কারণ লগের মান কত 10। তাহলে এই যে 3টা ঘর এখান থেকে এখানে গেল, এখান থেকে এখানে, এখান থেকে এখানে 10 গুণ পরিবর্তন হইতেছে না প্রত্যেকটা ক্ষেত্রে, এর জন্য 3টা ঘরের ক্ষেত্রে কত হবে 1000। এই জিনিসটা এখানে বলা হচ্ছে পিএইচ 2 থেকে পিএইচ 5 এর দ্রবণে কত গুণ কম অম্লীয়, অর্থাৎ পিএইচ 2 থেকে পিএইচ 5 মানে হইতেছে 2, 3, 4, 5। ওকে, তার মানে এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে 10 × 10 × 10, তার মানে কত 1000। অর্থাৎ পিএইচ 2 থেকে পিএইচ 5-এ পিএইচ এর তুলনায়, পিএইচ এর দ্রবণের তুলনায় পিএইচ 5 দ্রবণ 1000 গুণ কম অম্লীয়, 1000 গুণ কম অম্লীয়। অর্থাৎ তোমার পিএইচ যেটা 2 সেটা 1000 গুণ বেশি অম্লীয় কার চেয়ে, পিএইচ 5-এর তুলনায়। পিএইচ যত বাড়বে তত আমার কি তোমার অম্লীয়তার পরিমাণ কমে যাচ্ছে। অম্লীয়তার পরিমাণ কি হচ্ছে, পিএইচ যত বাড়তেছে অম্লীয়তার পরিমাণ তত কমে যাচ্ছে, এবং পিএইচ যত কমতেছে অম্লীয়তার পরিমাণ তত বাড়তেছে। ঠিক আছে, ওকে। তাহলে প্রতি একক পরিবর্তনের জন্য কয় ঘর, 10 ঘর পর্যন্ত আমাদের এটা বাড়বে। ওকে, ক্লিয়ার? ওকে, ঠিক আছে। এখন এই ক্লাস এই পর্যন্তই, নেক্সট ক্লাস আবার শুরু করতেছি, দেখা হবে নেক্সট ক্লাসে। কেমন? ওকে, আসসালামু আলাইকুম, টাটা।